আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মাহফুজুর বলছে ওর নাকি মনটা ভালো না। কেন মাহফুজুর মন ভালো না হওয়ার তো কোনো কারণ নেই। সো মন খারাপ হইতো কখন বলো তো? মন খারাপ হইতো আমাদের, যখন আমরা তোমাদের বয়সী ছিলাম। কেন? কারণ আমাদের সঙ্গে পরীক্ষা ছিল, আর পরীক্ষায় তো ডাব্বা মারতাম, তখন পিঠের উপর তাল ফালাইতো। এই পিঠের উপর তাল টাল খেয়ে আমাদের মনটা খারাপ হয়ে যেত, ঠিক আছে? এখন তোমাদের তো আবার স্কুলে পরীক্ষা নাই, সো মন খারাপ হয়েছে কেন? ওকে, আফরিন বলে আমার নাম বলেন। আচ্ছা, আমি নাম বললাম, এখন কি হবে? হ্যাঁ, ফাজিল বলে আমার নাম বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। জুহাইয়ে বলো আজকে কোন চ্যাপ্টার? ওকে, চ্যাপ্টার হচ্ছে 2, সেকেন্ড চ্যাপ্টার, অনুক্রম এবং ধারা। সো অনুক্রম এবং ধারা এটাই আমাদের কন্টিনিউ হচ্ছে। সো এই অনুক্রম এবং ধারা আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার পর্ব। সো আমরা আজকে 3 নাম্বার পর্বটা দেখব। সো আগের দিন পর্যন্ত আমরা মোটামুটি ভালো একটা বেসিক বিল্ড আপ করছি, কিন্তু ওই সকল জিনিস আলোচনা করছে অনুক্রম নিয়ে। আজকে আমরা ধারাতে চলে যাব। সো অনেকেই বলতেছিল যে অনুক্রম এবং ধারার মধ্যে পার্থক্যটা কি। সো সেই জিনিসটাই আজকে আমরা দেখে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ, নীরব তোমার কমেন্ট দেখা যায়, ঠিক আছে? ওকে, মোটিভেশন দেন। মোটিভেশন, শোনো, মোটিভেশন লাগবে না। আহ, তোমার যখনই খুব খারাপ লাগবে, মন খারাপ লাগবে, তুমি তোমার বাবা মার দিকে তাকাবা। তোমার বাবা মা যে পরিশ্রমটা করতেছে, যে কষ্ট করতেছে তোমাদের জন্য। এই যে তোমার বাবা সেই সকালে বের হয়, অফিসে যায়, অথবা ব্যবসার কাজে বাইরে যায়, আবার সেই বিকালে বা সন্ধ্যায় ফেরত আসে, এসে আবার নামাজ পড়তে বাইর হয়ে যায়, সেই রাতে বেলা আসে, ঠিক আছে? সো সারাটা দিন বাইরে বাইরে কাটাচ্ছে, ঠিক আছে? আবার তোমার মা দেখো সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সবাই যখন ঘুমায় যায় তারপরে গিয়ে মার কাজটা শেষ হয়। সো উনাদের এই যে পরিশ্রম, উনারা তো বলতে পারতো, তোমার বাবা তো বলতে পারতো, তাই না? বলতেই পারতো যে না, আমি এত পরিশ্রম করতেছি, তুমি ভালো মতো পড়ালেখা করতেছো না, তোমাকে যাও পড়ালেখা আর করাবো না। এটা তো বলতেই পারতো, তাই না? কিন্তু এটা তো বলতেছে না। বরং একটু বকাঝকা করলেও তোমার পড়ালেখাটা কিন্তু কন্টিনিউ করতেছে, ঠিক আছে? সো এই জন্যে সবাই মনে মনে তোমার বাবাকে একটা ধন্যবাদ দাও, ঠিক আছে? মনে মনেই, বলার দরকার নেই। আর মাকেও একটা ধন্যবাদ দাও, যে মাও কিন্তু, অনেকে মা আবার চাকরি করে, আবার অনেকে মা হলো যে হোম মেকার। সো মাও কিন্তু অনেক চেষ্টা করে, ঠিক আছে? সো এই যে বাবা এবং মায়ের যে সম্মিলিত চেষ্টা, এটা জাস্ট তোমার জন্য, তোমার ভাই বোনদের জন্য, ঠিক আছে? এটা অন্য কিছুর জন্য না। সো যখন তোমাকে হয়তো একটু বকা দিবে বা একটু ঝাড়ি দিবে, শাসন করবে, যেটাই করুক না কেন, সবসময় মনে রাখবে এটা তোমার ভালোর জন্য। তুমি হয়তো একটা কিছু চাইছো, তোমাকে হয়তো একটা ধমক দেওয়া হয়েছে। সো এই যে ধমকটা দেওয়া হইলো, এটা কিন্তু তোমার ভালোর জন্য দেওয়া হয়েছে। বুঝতে পারছো? অন্য কিছুর জন্য না। বুঝতে পারছি? ওকে, হ্যাঁ, ফিবোনাচ্চি ফিবোনাক্কি একই, একই। ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওর আম্মু নাকি টিচার? আচ্ছা, জোস। ওকে, আমার ক্যালকুলেটর হ্যাক্স দেখছে। আচ্ছা, আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে, শিখো। শিখো লেখে সার্চ দিলে তুমি ইউটিউবে আমাদের চ্যানেলটা পেয়ে যাবা। সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং সেই চ্যানেলে অনেকগুলো সিরিজ দেওয়া আছে, শিখার মতো অনেক কিছু দেওয়া আছে, সেটা অবশ্যই অবশ্যই দেখবা। তো তোমাদের একটা কমন প্রশ্ন ছিল যে ভাইয়া অ্যানিমেটেড লেসন কেন দেওয়া হচ্ছে না। ফার্স্ট অফ অল, তোমাদের কোর্সে যে অ্যানিমেটেড লেসন থাকবে এটা কিন্তু বলা হয় নাই। এটা আমরা কিন্তু কখনো ঘোষণা দিই নাই যে তোমাদের সাত কোর্সে অ্যানিমেটেড লেসন দেওয়া হবে, এটা কিন্তু ঘোষণা দেওয়া হয় নাই, ঠিক আছে? তোমরা খেয়াল করে দেখবা। কিন্তু অ্যানিমেটেড লেসন আমরা দিব। এখন আমাদের অ্যানিমেটেড লেসনের সাথে তোমাদের নতুন কারিকুলামে কিন্তু কিছু মিল নাই। সো কয়েকটা মিল আছে, যেগুলো মিল আছে আমরা সেগুলোই আপলোড করে দিব, টেনশন নিও না, ঠিক আছে? এখন সবগুলো মিল নাই, যেগুলোর মিল নাই সেগুলো তো আর দেওয়া যাচ্ছে না। কিন্তু যেগুলোর মিল আছে, মানে তোমাদের সিলেবাসের সাথে মিলে যায়, সেগুলো হয়তো বা আমরা আপলোড করে দিব, ঠিক আছে? ওকে। সো ধারা এবং অনুক্রম, এটা পর্ব 3 নিয়ে আমি আছি তোমাদের সাথে, মোহাম্মদ এনামুল ইসলাম রেহান। আজকে আমরা ধারা কি সেই জিনিসটা দেখব প্রথমে। তারপর অসীম ধারা, সসীম ধারা, এই সম্পর্কে তোমাদের অলরেডি আইডিয়া আছে, তাই না? আইডিয়া আছে না বাবা? আমরা জানি অসীম মানে কি শেষ হবে, সসীম মানে কি, সসীম মানে কি শেষ হবে, অসীম মানে শেষ হবে না। এরপর আমরা আজকে স্পেশালি স্পেশালি আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারা, আমরা সমান্তর অনুক্রম দেখছিলাম, আজকে সমান্তর ধারা দেখব। দুইটা একই রকম, হুবহু সেম, হুবহু সেম, ঠিক আছে? হুবহু সেম।
সো ভয়ে কোনো কারণ নেই। ওকে, ফিবোনাকি কি কোনো নির্দিষ্ট কোনো সূত্র আছে? সূত্র হলো আগের দুইটা যোগফল হবে পরেরটা, আগের দুইটা যোগফল হবে পরেরটা। ওকে, আচ্ছা আসো শুরু করি, বিসমিল্লাহ। সো ধারা এবং অনুক্রমের মধ্যে পার্থক্য কোথায়? ভাইয়া ধারা এবং অনুক্রমের মধ্যে পার্থক্য কোথায়? সো পার্থক্যটা খেয়াল করো, ধারা এবং অনুক্রমের মধ্যে পার্থক্য হলো অনুক্রম এভাবে কমা কমা দিয়ে লেখা হবে, অনুক্রমগুলো কমা কমা দিয়ে লেখা হবে। তার মানে অনুক্রম হলো কিছু পদে বিন্যাস, মানে জাস্ট পদের পদ, কিছু পদ দেওয়া থাকবে, কিছু পদ দেওয়া থাকবে, এটা হচ্ছে অনুক্রম। আর সেই অনুক্রমের পদগুলো যদি আমরা যোগ আকারে প্রকাশ করি, অনুক্রমের পদগুলো যদি যোগ আকারে লিখি, তার মানে এই যে দেখো সবগুলা যোগ আকারে লিখছি, যদি এইভাবে যোগ আকারে লিখি তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের ধারা, এটাই হবে আমাদের ধারা। যদি আমরা অনুক্রমকে যোগ আকারে লিখি তাহলে যেটা পাবো সেটাই হবে আমাদের ধারা। শেষ, একদম সিম্পল কথা। তাহলে অনুক্রম কি? অনুক্রম হলো কিছু সংখ্যা কমা কমা দিয়ে লেখা থাকবে, এই যে কিছু সংখ্যা কমা কমা দিয়ে লেখা থাকবে, ওই সংখ্যাগুলো যখন তুমি যোগ আকারে লিখবা, মানে যোগ চিহ্ন দিয়ে দিয়ে লিখবা, মানে যোগ করে ফেলবা, তখনই সেটা ধারা। যোগ করে ফেললেই ধারা। ইব্রাহিম বলছে রমজানে ক্লাস কখন হবে সেটা জানায় দেওয়া হবে, ঠিক আছে, রমজানে ক্লাসগুলো জানায় দেওয়া হবে। ওকে, অদ্রি বলছে বুঝি নাই, আবার বুঝাচ্ছি। অনুক্রম সবসময় আমরা কমা কমা দিয়ে লিখতাম, ওই কমা কমার পরিবর্তে তুমি যদি যোগ দিয়ে লেখো অথবা বিয়োগ দিয়ে লেখো তখন সেটাকে ধারা বলা হয়, বুঝতে পারছো, বা সিরিজ বলা হয়, আর ওটা হচ্ছে সিকোয়েন্স। ঠিক আছে সুপ্ত, থ্যাংক ইউ। ওকে, সো এই যে দেখো, মনে আছে কি না আমরা ধ্রুবক সংখ্যার অনুক্রম শিখছিলাম, ধ্রুবক অনুক্রম সেটা কি ছিল? জাস্ট একই সংখ্যা বারবার লিখতাম কমা কমা দিয়ে। তাহলে এই যে অনুক্রম যদি হয় যে ভাইয়া ধ্রুবক সংখ্যার অনুক্রম, তাহলে অনুক্রম কিভাবে লিখবো? অনুক্রম হচ্ছে কমা কমা দিয়ে লিখবো, এই যে 3,3,3,3 ডট 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 ডট, এই যে এটা হচ্ছে আমাদের অনুক্রম যেটা আমরা কমা কমা দিয়ে লিখতাম। আর ধারা বানাইতে হলে কি করতে হবে? ওই সংখ্যাগুলাই যোগ চিহ্ন আকারে লিখতে হবে, মানে যোগ করে দিতে হবে, সমষ্টি বুঝাবে, যোগ করে দিব। শেষ, এই যে যোগ করে দিব, এই 3 3 3 3, এই যে দেখো 3 3 যোগ করে দিলাম, 3 যোগ করে দিলাম, 3 যোগ করে দিলাম। তাহলে এইভাবে যদি যোগ আকারে লিখি তাহলেই সেটা হয়ে যাবে আমাদের ধারা, ঠিক আছে, একদম সিম্পল। ওকে, সো আগের স্লাইডটা দেখতে চাইছো, দেখো খুব সিম্পল জিনিস, ঠিক আছে, সব লেখার দরকার নেই, মাথায় ঢুকাও বাবা, মাথায় ঢুকানোটা ইম্পর্টেন্ট। আর এটা পিডিএফ তো পেয়ে যাবা, সো লেখার দরকার নেই। আবার বলি, অনুক্রম হলো সংখ্যাগুলো কমা কমা দিয়ে থাকবে, সংখ্যাগুলো কমা কমা দিয়ে থাকবে, এই সংখ্যাগুলোকে যদি তুমি যোগ আকারে লিখে ফেলো, তার মানে যোগ চিহ্ন বসায় দাও, তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হবে ধারা। এই যে যোগ আকারে লিখে ফেললে সেটাই হবে ধারা। অনুক্রমগুলো এরকম কমা কমা দিয়ে লেখা হয়। তাহলে ধারা দিয়ে আসলে কি বোঝায়? ধারা দিয়ে আসলে সমষ্টি বোঝায়। যোগ করছো, যোগ করলে একটা অ্যান্সার চলে আসবে না, যোগফল পেয়ে যাব, তার মানে একটা সমষ্টি পেয়ে যাব, যোগফল, ঠিক আছে। ওকে, ধ্রুবক সংখ্যা মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ধ্রুবক সংখ্যা মানে কনস্ট্যান্ট, যেটা চেঞ্জ হবে না। আর মাঝে মাঝে চেঞ্জ হইতে পারে, যেমন এইটা, এই দেখো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে 1 2 3 4, এই যে চেঞ্জ হচ্ছে। তাহলে চেঞ্জ নাও হইতে পারে, যদি চেঞ্জ না হয় তাহলে সেটা ধ্রুবক সংখ্যার ধারা, আর যদি চেঞ্জ হয় তাহলে সেটা হচ্ছে আমাদের নর্মাল ধারা। এখন এই যে চেঞ্জটা, এটা কেমন চেঞ্জ? একদম অনুক্রমে কনসেপ্ট বাবা, নতুন কোনো কনসেপ্ট নাই, সব সেম জিনিস। অনুক্রমে মনে আছে আমরা কি শিখছিলাম? এই যে এই দুটো জিনিস শিখছিলাম, এটা মনে আছে কি না? একটা হলো সমান্তর, আর একটা হলো কি বলতো, গুণোত্তর, মনে আছে? এই যে সেম কনসেপ্ট, সেম কনসেপ্ট এখানেও আছে, সমান্তর গুণোত্তর। তাহলে সমান্তর মানে কি? সমান্তর মানে পার্থক্যটা সেম হবে,
হ্যাঁ হ্যাঁ মাইনাস হবে, মাইনাস হইতে পারে বাবা, মাইনাস হইতে পারে, কোনো সমস্যা নেই। সমান্তর মানে পার্থক্যটা সেম হবে, যে ধরো ফার্স্টেরটা 1 হইলো, 1-এ পরে 3 বাড়লো, তার মানে 4, 4-এ পরে 3 বাড়লো 7, 7-এ পরে 3 বাড়লো 11, 11 পরে 3 বাড়লো 14। তাহলে এই যে দেখো 3 3 করে বাড়তেছে, তাই না? এটা হলো সমান্তর, সেম অ্যামাউন্টে বাড়বে। এখন এটা যদি কমা দিয়ে লিখি তাহলে কি অনুক্রম, কমা দিয়ে লিখলে অনুক্রম। আর তুমি যদি যোগ আকারে লেখো অথবা বিয়োগ আকারে লেখো তাহলেই সেটা হবে ধারা, শেষ। তাহলে আমি যখন ধারা বানাবো যোগ আকারে লিখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা বলো তো তাহলে গুণোত্তরটা কি ছিল মনে আছে? এই যে 3 1 3, 3 3 9, 3 9 27, 3 27 81, ডট 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 ডট, এই যে এইভাবে বাড়তেছে, তাই না? মানে 3 করে গুণ হচ্ছে, 3 দিয়ে গুণ হচ্ছে, এটা হচ্ছে কি গুণোত্তর ছিল, মনে আছে তো? এখন যদি কমা দাও তাহলে অনুক্রম, আর যদি যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দাও তাহলে ধারা, শেষ। যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দিলে ধারা, ঠিক আছে? ওকে একটা জিনিস মনে রাখবা, এটা অনেকেই ভুল করে বাবা, সেটা হলো যে কোনো ধারা চিহ্ন দিয়ে শেষ হবে, মানে ডট ডটে আগে তুমি চিহ্ন দিয়ে শেষ করবা। এই যে ডট ডটে আগে দেখো চিহ্ন দিয়ে শেষ করছে, এই যে চিহ্ন দিয়ে শেষ করছে, সংখ্যা রেখা দিবা না। এই যে ডট ডটে আগে লাস্টে এখানে চিহ্ন দিয়ে শেষ করতে হবে, যে প্লাস তারপর ডট ডট, নইলে বুঝাবে এই পাশে যত সংখ্যা আছে সব 14-র সাথে কানেক্টেড, এটা বুঝাবে, কিন্তু ওটা তো না, ওটা আলাদা সংখ্যা। ওকে, হ্যাঁ মাইনাস চিহ্ন নেওয়া যাবে, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। ওকে, ওকে নেক্সট আসো। এই যে সসীম অসীম, এটা পড়ে ফেলছি, এটা আগের দিন পড়ে ফেলছি, এখন আবার বলতেছি। সসীম অসীম, সসীম মানে কি শেষ হবে, অসীম মানে কি শেষ হবে না, এই যে দ্যাটস ইট। যেমন এইটা দেখো, এটা কি বলো, এই যে দেখো এটা কি, এটা সসীম কেন? কারণ এটা শেষ হইছে, এটা শেষ হইছে, দেখো 1 থেকে শুরু করে 61-তে গিয়ে শেষ হইছে, তাহলে এটা হবে সসীম ধারা, এটাকে আমরা বলবো সসীম ধারা। আচ্ছা ধারা কেন বললাম? কারণ ভাই যোগ চিহ্ন আকারে আছে, যদি কমা দিয়ে লিখতো, কমা দিয়ে লিখতো তখন অনুক্রম বলতাম। হ্যাঁ অনুক্রমেও লাস্টে কমা দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে, জোস জোস। এখন এইটা কি বলো, এইটা এটা কি হবে? এটা দেখো কোথাও শেষ হয় নাই, ডট 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 কন্টিনিউ হইছে, তাহলে এটা কোথাও শেষ হয় নাই, তাহলে আমরা এইটাকে বলবো হচ্ছে অসীম ধারা, এই ধারাটা শেষ হবে না। সসীম ধারা হলো শেষ হবে, অসীম ধারা হলো শেষ হবে না, শেষ, ঠিক আছে? ওকে, এখানে 7-এর পর 10 হবে, আচ্ছা হ্যাঁ 3 করে বাড়তেছে তো, 7-এর পর এটা 10 হবে, তারপর এটা 14 হবে না, এটা হবে 13, থ্যাংক ইউ। 3 করে বাড়তেছে না, আমি তো 4 করে বাড়াই দিছিলাম 10, তারপর এটা কত 13 হবে, তাই না? 3 করে বাড়বে, সরি প্রিন্টিং মিস্টেক। ওকে, এবার আসো সমান্তর ধারা। এই দেখো এগুলা দেখো সেম কনসেপ্ট, তুমি অনুক্রমের জন্য কষ্ট করে শিখছিলাম মনে আছে, এখন ধারাতে আরাম হবে, কারণ একই জিনিস, একই রকমের জিনিস, খালি কমার জায়গায় যোগ চিহ্ন, বাকি সব কিছু সেম। মনে করে দেখো, মনে করে দেখো, দেখি কার কার মনে আছে। প্রীতম মনোযোগ দাও, দেখো কার কার মনে আছে সসীম অসীম এটা পড়ছিলাম কিনা, কার কার মনে আছে কমেন্টে জানাও দেখি। হ্যাঁ কমার হইলেও সমান্তর হইতে পারে, গুণোত্তর হইতে পারে। ধারা ইংলিশ হলো সিরিজ, বি প্রতাপ রয়, ধারা ইংলিশ হলো সিরিজ, হ্যাঁ পড়ছি তাই না? সসীম অসীম তখন কি পড়ছিলাম, সসীম ও অসীম অনুক্রম, কমা দিয়ে লেখা থাকতো, আর এখন কি যোগ চিহ্ন দিয়ে লেখা, তাহলে জিনিসটা সেম, খালি অনুক্রমের জায়গায় এখন কি বলবো, ধারা বলবো, সেম জিনিস। তাহলে এখানেও দেখো আমরা কি পড়ছিলাম, সমান্তর অনুক্রম, এখন যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে এটা কি হবে, এটা হবে সমান্তর ধারা। এই যে সবার মনে আছে, বাহ বাহ। আরজিৎ বলছে আমার নেই, মনে নেই, এদিকে আসো, তোমার ফিঠে উপর তাল ফালাইলে মনে হবে।
ভিডিওর পর তাল ফালাইলে মনে পড়ে যাবে। ওকে, তাজুল বলছো ধারা শেষ। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছো ও কত আগায় যাচ্ছে, তোমাদেরও আগাইতে হবে। আসো, সমান্তর ধারা কি বলছিলাম, সমান্তর অনুক্রম মনে আছে কি? পার্থক্যটা সেম হবে, সেম অ্যামাউন্টে বাড়বে। তাহলে দেখো 1 থেকে 3 হইছে, কত বাড়ছে? 2। 3 থেকে 5 হইছে, কত বাড়ছে? 2। 5 থেকে 7 হইছে, কত বাড়ছে? 2। এই যে সেম অ্যামাউন্টে বাড়বে। তাহলে সেম অ্যামাউন্টে যদি বৃদ্ধি পায়, তার মানে সবগুলার যদি পার্থক্যটা সেম থাকে, আমরা বলছিলাম এখানে শর্ত হলো কি বলো? শর্ত হলো পার্থক্য সমান, পার্থক্য সমান, পার্থক্যটা সেম, এটা হলো শর্ত, পার্থক্যটা সেম। বলতো পার্থক্যটা কোথায় সেম হবে? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, এই বিয়োগফলগুলো সবসময় সেম হবে, এই বিয়োগফলগুলো সবসময় সেম হবে। তার মানে আমি যদি এখন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিই, তাহলে যা পাবো, এই যে দেখো 3 থেকে 1 বিয়োগ দিলে কত পাবো? 2 পাবো। আবার তুমি যদি 3 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ দাও, সেম পাবা। তার মানে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিলে সেম পাবো, সেম, পার্থক্যটা সেম থাকবে। এটাকে কি বলে? সমান্তর ধারা বলে। পড়ছি কিনা, মনে আছে কিনা? হ্যাঁ, অনুক্রমের থেকে ধারা সহজ, অবশ্যই অবশ্যই। পাশাপাশি দুইটা পদে পার্থক্য সেম, অনুক্রম হইলে কমা দিয়ে লিখতাম, এখন যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দিয়ে লিখবো, ঠিক আছে? ওকে, এই যে এটার দিকে তাকাও, উপরে কি আছে দেখার দরকার নেই, এটার দিকে তাকাও, ওরে চেনা চেনা লাগে কিনা? ওকে, চেনা চেনা লাগে কিনা? হ্যাঁ, ওকে, চেনা চেনা লাগে কিনা? দেখে যেন মনে হয় চিনি উহারে, ঠিক আছে? হ্যাঁ, এই যে মনে আছে, সাবাস। ধারা ও প্যাটার্ন কি একই? না, প্যাটার্ন তো একটা আলাদা জিনিস। এই যে মনে আছে, চেনা জিনিস, সেম, তার মানে সূত্রটা সেম। দেখছো, সূত্রটা সেম। মনে আছে কি না, আমি এটা পড়ছিলাম যে n তম পদ, যে কোনো পদ বাইক করার সূত্র হচ্ছে এইটা, n তম পদ। এখানে a1 মানে হচ্ছে a, এই যে লিখে দিছে a1 মানে হলো a, a দিয়ে কি বুঝাবে? a দিয়ে কি বুঝাবে? a1 মানে হচ্ছে a দিয়ে কি বুঝাবে? প্রথম পদ। d দিয়ে কি বুঝাবে? d দিয়ে বুঝাবে হচ্ছে পার্থক্য, এই যে d দিয়ে বুঝাবে পার্থক্য, তার মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আর n দিয়ে কি বুঝাবে? পদ সংখ্যা, যে কত নাম্বার পদ তুমি বের করতে চাও, পদ সংখ্যা, কত নাম্বার পদ তুমি বের করতে চাও, ঠিক আছে? হ্যাঁ, পংক্তি, বুঝতে পারছি, ওর নাম বলছে দুষ্টা। না না, এই সূত্রটা শুধু সমান্তরের জন্য, গুণোত্তরের জন্য আমরা আরেকটা শিখছিলাম। এই দেখি গুণোত্তরটা কার মনে আছে? গুণোত্তরের জন্য আমরা আরেকটা শিখছিলাম, গুণোত্তরের জন্য, এই গুণোত্তর অনুক্রমের জন্য আমরা আলাদা শিখছিলাম একটা, যে n তম পদ, সেটা কি ছিল দেখি কার মনে আছে? হ্যাঁ, a r টু দি পাওয়ার n-1, মনে আছে? a r টু দি পাওয়ার, এই যে মনে আছে, সবার মনে আছে, বাহ, এই যে ওরা লিখে ফেলতেছে, দেখছো, a r টু দি পাওয়ার n-1, একদম সিম্পল জিনিস। সো এটা আমরা আগের দিন দেখে ফেলছিলাম। ওকে, সো এই সূত্রটা মনে রাখলে তুমি যে কোনো পদ বাইক করতে পারবা। আসো অঙ্ক করি। তাহলে একক কাজ বলছে, নিচে সমান্তর ধারা সাধারণ পদ, সাধারণ পদ মানেই হচ্ছে আসলে n তম পদ নির্ণয়। আর n তম পদ নির্ণয়ের সূত্র কি? a প্লাস n-1 ইন্টু d, এটা হচ্ছে n তম পদ নির্ণয়ের সূত্র। এই যে a প্লাস n-1 ইন্টু d, এই যে এটা। তাহলে এই সূত্রটা বসায় দিয়ে n তম পদ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? হ্যাঁ, d সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে হচ্ছে পার্থক্য। ওকে, আসো করে ফেলি। এই ধারাতে বলো, এই ধারাতে বলো a কত? a হচ্ছে প্রথম পদ a, তাহলে এই ধারাতে a হলো 6। d কত? d হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 2 নাম্বারটা থেকে 1 নাম্বার বিয়োগ দিব,
13 মাইনাস 6 7 পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি বের করে ফেলবো? এখন আমরা n তম পদ বাইর করে ফেলবো। অতএব n তম পদ, তার মানে an, সেটা হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। a এর মান জানি 6, n এর মান বসানোর দরকার নাই কারণ n তম পদই বের করতে বলছে, তাহলে n nই থাকবে, n nই থাকবে। d এর মান বসাও 7, এবার 7 দিয়ে গুণ দাও, 7 দিয়ে গুণ দিলে 7n মাইনাস 7। এখন দেখো -7 প্লাস 6 হয়ে যাবে -1। এই যেটা পাইলাম এটা অ্যান্সার, এই যে এটা অ্যান্সার শেষ। 7n মাইনাস 1, এই যে সবাই করে ফেলছে আমার আগে, মাশাআল্লাহ। সেকেন্ডটা করো, সেকেন্ডটা করো, সেকেন্ডটা করো। এই যে দ্বিতীয়টা করো, দ্বিতীয়টা করো, এইটা করো। এই যে দেখছো ধারা হইছে কিন্তু মাঝখানে নেগেটিভ মাইনাস থাকতেই পারে, কোনো সমস্যা নাই, মাইনাস হইতেই পারে, ঠিক আছে। ওকে, এটা যে সমান্তর ধারা এটা বুঝবো কিভাবে? পার্থক্যটা খেয়াল করতে হবে, পার্থক্যটা খেয়াল করলে তুমি বুঝে যাবা। যেমন দেখো 6 থেকে 13 কত বাড়ছে? 6 থেকে 13 ভাইয়া 7 বাড়ছে। 13 থেকে 20 এখানেও 7 বাড়ছে, তার মানে সেম অ্যামাউন্টে বৃদ্ধি পাইছে। এখানে দেখো 2 থেকে -5 হইছে, 2 থেকে -5 মানে কমে গেছে, কমে গেছে, -7 কমে গেছে, মাইনাসে গেছে না, মাইনাসে যাওয়া মানে কিন্তু কমে যাওয়া। আবার -5 থেকে -12, এই যে -7 মানে -7 করে এবার কমে যাচ্ছে। ওকে, করে ফেলো, করে ফেলো। এখানে a কত? a হচ্ছে 2, d কত? d হলো দ্বিতীয়টা, এই যে -5 চিহ্ন সহ নিতে হবে, চিহ্ন সহ নিতে হবে, মাইনাস প্রথমটা, প্রথমটা হচ্ছে 2, চিহ্ন সহ নিতে হবে, -5 -2, তাহলে কত আসে এটা? d এর মান আসে -7। তাহলে এখন আমরা n তম পদ বের করতে চাই, যে অতএব n তম পদ। বাহ, অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছ, অস্থির অস্থির অস্থির, দেখছো সুন্দর সুন্দর অ্যান্সার দিয়ে ফেলতেছে, পারফেক্ট 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 অ্যান্সার। এই যে 2-1 জন আবার একটু ভুল হয়েছে, দেখাই দিচ্ছি দেখো। ওকে, a এর মান হচ্ছে 2, n nই থাকবে কারণ n এর মান দেয় নাই, বলেই দিছে n তম পদ মানে n থাকবে। d এর মান কত? d এর মান হচ্ছে -7। এখন -7 দিয়ে গুণ দাও, তাহলে এখানে হবে -7n, মাইনাসে মাইনাসে +7, তাহলে 2 আর 7 যোগ করলে হবে 9 -7n। তাহলে এটাই হচ্ছে আমাদের n তম পদ। কঠিন না সহজ বাবা? হ্যাঁ, আর মানে কি? আর মানে অনুপাত, ওটা গুণোত্তর ধারা, আমরা গুণোত্তর অনুক্রমে পড়ে আসছিলাম আগের দিন। আগের লেকচার দেখো বাবা, তুমি এই প্রশ্ন করছো তার মানে আগের লেকচারটা হয় মনোযোগ দিয়ে দেখো নাই অথবা একবারেই দেখো নাই। সো আবার দেখো, আজকে ক্লাস শেষ হয়ে গেলে আগের লেকচারটা যাবা, অ্যাপে যাবা, অ্যাপে গিয়ে পুরাতন লেকচারটা আবার দেখে ফেলবা, রিভিশন দিবা, ঠিক আছে। না পারলে সমস্যা নাই, লজ্জায় কিছু নাই, রিভিশন দিয়ে ফেলবা। কিন্তু তুমি পারো না, আবার জিনিসটা তুমি শিখো নাই, তাহলে এটা লজ্জাজনক। একটা মানুষ একটা অঙ্ক নাই পারতে পারে, কোনো সমস্যা নেই, তুমি পারো না কোনো সমস্যা নেই, কিন্তু শিখতে হবে, বুঝতে পারছো? একটা জিনিস আমি পারি না কিন্তু শিখে ফেলতে হবে, ঠিক আছে। আর তুমি পারি না, না পাই আবার বৈশাও থাকবা, এইটা অপরাধ। না পেরে বৈশা থাকা যাবে না, বুঝতে পারছো? সো যেটা পারবা না সমস্যা নেই, আমাদের অ্যাপের মধ্যে সব রেকর্ড থাকে, আগের লেকচারগুলো দেখে ফেলবা, সব শিখে যাবা। ওকে, সাদমান বলছে ও বুঝতে পারতেছে না, এই যে না বুঝায় কিছু নেই বাবা, সূত্র a + n - 1 * d, এটা আমরা গত ক্লাসে ব্যাখ্যা করে বুঝাই দিছিলাম কিভাবে আসছে। সো a হচ্ছে প্রথম পদ, এই যে এখানে প্রথম পদ হচ্ছে 6, d হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 2 নাম্বারটা থেকে 1 নাম্বার বিয়োগ দিব, তারপর এই মানগুলো সূত্রে বসায় দিব, অ্যান্সার পেয়ে যাব। এখানেও সেম, কিন্তু এখানে চিহ্ন সহ নিতে হবে, -5 নিতে হবে, -5 - 2 চিহ্ন সহ আসছে -7, সূত্রে বসায় দিছি, ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে। ওকে, আসো এইটা এইটা। এখন দেখো পরে গুলা বাইক করতে বলছে,
সো পরেরগুলা যখন আমি বাইক করব আমি দেখব এটা কিভাবে বাড়তেছে অথবা কিভাবে কমতেছে। কত করে বাড়তেছে কত করে কমতেছে এটা ধরতে পারলেই অঙ্ক শেষ। তাহলে একটু চিন্তা করো তো, এখানে ছিল 8, এখানে হয়েছে -8, তাহলে 8 থেকে -8 কি করে, বাড়ছে না কমছে, মানে যোগ হয়েছে না বিয়োগ হয়েছে? বলো, যোগ হয়েছে না বিয়োগ হয়েছে? হ্যাঁ, সবার কমেন্টস দেখতে পাই। এটা কিভাবে বাইক করবা, কত করে বাড়ছে কমছে? ওকে, বাইক করার সিস্টেম হলো কি, ওই যে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, মানে ডি বাইক করবা, ডি 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 বাইক করলেই বুঝে যাবা শেষ। দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, এই যে ডি বের করবা, ডি, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে -8, প্রথমটা হচ্ছে শুধু 8, তাহলে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা কত আসে বাবা? -16। তার মানে বুঝে গেলাম 16 করে কমে যাচ্ছে, বিয়োগ হচ্ছে, 16 করে কমে যাবে। তার মানে এখানে দেখো 16 বিয়োগ হবে, তাহলে ঠিক তার পরেরটাতেও কি হবে ভাইয়া? 16 বিয়োগ হবে। হয়েছে কি না? হ্যাঁ হয়েছে, মিলছে। -8 -16 করলে -24 হয়। তাহলে এখন বলো, -24 থেকে তারপরেরটা কি হবে? 16 বিয়োগ হবে। কত আসে? অ্যান্সার বলো, অ্যান্সার বলো। হ্যাঁ, 16 বিয়োগ হবে। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করলে -16 আসে না বাবা? এই যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এইভাবে বাইক করবা যে কত হচ্ছে, এই ভ্যালুটা তখন পেয়ে যাবা। এখন বলো 24 আর 16, 24 আর 16 কত আসে? 40। পারফেক্ট। তাহলে এখানে বসবে এখন 40, 40। তাহলে তারপরটা কিভাবে পাবো? সেম সেম, -16 হবে। তাহলে -16 করলে কত আসে? এই যে লিখে ফেলছো 56। জোস, পারফেক্ট, 56। তারপর হ্যাঁ, এই যে অ্যান্সার দেখতে পাচ্ছি অনেকের, বাহ। এই যে 72, দেখছো? পারলে ইজি, 60, 70, 72। তাহলে এখানেও তুমি -16 করবা, তাহলে -16 করলে এটা কত হবে? এটা হলো -72। আর দেখো মাইনাস তো সামনে দিয়েই দিছে, তাহলে আমার অ্যান্সার হবে শুধু 72। বুঝতে পারছো? সো কত করে বাড়তেছে কত করে কমতেছে এটা কিভাবে বের করব? এটা ডি এর সাহায্যে বের করব। ডি বের করব কিভাবে? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, চিহ্ন সহ নিতে হবে। দ্বিতীয় পদে দেখো -8, এই -8 থাকলে এখানে -8 আসবে। মাইনাস প্রথম পদ, প্রথম পদের যদি মাইনাস থাকতো তখন এখানেও মাইনাস আসতো। বুঝতে পারছো? ওকে, এটা করো তাহলে, এটা করো, এটা করো, এটা করো। প্রথমটা বলো, এইটা বলো, এটা বলো, এই অ্যান্সারটা বলো, এখানে কত বসবে? আগে এইটা বলো, এটা কত বসবে? ধারা কত সালে আবিষ্কার হয়েছে? না, ধারা এরকম এইভাবে কখনো আবিষ্কার হয় নাই যে ধারা একজন আবিষ্কার করছে এরপর থেকে ধারা শুরু হয়েছে। ধারা মানুষ একদম প্রাচীন যুগ থেকে ইউজ করত। ধারা মানে হলো আসলে সমষ্টি, যোগ করা। যোগ তো মানুষ আগে থেকেই করত, যে একটার সাথে 2 যোগ করলে 3টা হয়, তাই না? ওকে, হ্যাঁ, তাহলে আমাকে এখন দেখতে হবে কি হচ্ছে, সেটা বাইক করব কিভাবে। মনে রাখো সবসময় এই যে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, আমি প্রথম পদ জানি না, দ্বিতীয় পদ জানি, আবার 2 নাম্বারটা জানি, 3 নাম্বারটা জানি। তাহলে আমরা এখন কিভাবে বাইক করব? ভাইয়া বলে দিছি যে তোমরা হলো ডি বাইক করবা ফার্স্টে। ডি কেমনে বের করব? হয় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিব, অথবা অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিব। একই, হয় 2 নাম্বারটা থেকে 1 নাম্বার বিয়োগ দিব, অথবা 3 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ দিব। এখন দেখো আমি 2 নাম্বার জানি, মানে প্রথমটা জানি না, 2 নাম্বারটা জানি, 3 নাম্বারটা জানি। তাহলে আমি এখন 3 থেকে 2 বিয়োগ করব। 3 নাম্বার কত? 3 নাম্বার কত? 3 নাম্বার হচ্ছে 2 প্লাস 2, প্লাস 2। সেখান থেকে 2 নাম্বার বিয়োগ করব। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা কি? -3। 2 নাম্বারটা হচ্ছে -3। তাহলে এটা +2 হইলো, এটা মাইনাসে মাইনাসে +3, তাহলে হয়ে গেল +5। তাহলে +5 মানে কি? 5 করে বাড়বে, সামনের দিকে বাড়বে। তাহলে পার্থক্য হলো 5। বুঝে গেলাম, বুঝে গেলাম, সব জায়গায় পার্থক্য কত? 5। তার মানে -3 থেকে 2 এ গেলে 5 বাড়বে, আবার 2 থেকে সামনে আগাইলে 5 বাড়বে। তার মানে সামনের দিকে সব সময় 5
বাড়তে থাকবে, এই যে 5 বাড়তে থাকবে। বুঝতে পারছি? তাহলে দেখো -3 থেকে 5 যোগ করলে 2 হয়, 2 এর সাথে 5 যোগ করলে কত আসে বাবা? 2 এর সাথে 5 যোগ করলে 7। পারফেক্ট। তারপর 7 এর সাথে 5 যোগ করো, এটা কত আসে? 7 আর 5 কত আসে? হ্যাঁ 12। 12 আর 5 যোগ করো, পারফেক্ট 17। দেখছো মিলে গেছে। তাহলে সামনে যখন যাব 5 করে বাড়বে, এখন যখন পিছনে আসবো, পিছনে এই যে পিছনে যখন আসবা তখন 5 কমে যাবে, তাই না? কারণ উল্টা আসতেছো, উল্টা। তাহলে পিছনেরটা বাইক করার সময় 5 কমে যাবে, কারণ তুমি উল্টা যাচ্ছ, উল্টা যাচ্ছ। তাহলে পিছে গেলে 5 কমে যাবে। তাহলে -3 থেকে 5 কমে গেলে -8, 5 কমবে, -8। ঠিক আছে, পারফেক্ট হয়ে গেছে। বুঝছো? সো ডি বাইক করতে পারলে তুমি এই জিনিসটা বাইক করতে পারবা। ওকে, আসো মাথা কাটাও, প্রশ্নটা পড়ো সবাই। আমি সবাই অ্যান্সার দেখতে চাই, কমেন্ট করো না, ঠিক আছে? বোকার মতো কমেন্ট করো না, চালাক হও। আমি সবার জাস্ট অ্যান্সারটা কমেন্টে চাই, অ্যান্সারটা কমেন্টে চাই, ঠিক আছে? ওকে, রিমেল বলছে আরেকবার বুঝান। শোনো, তোমাদের প্রথম কাজ হলো ডি বাইক করা। ডি জিনিসটা কি? ডি জিনিসটা হলো পার্থক্য। কেমনে বাইক করব? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিব, অথবা 3 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ দিব। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে আসে 5, তাহলে 5 করে বাড়তেছে, 5 করে বাড়তেছে। এই যে 5 করে বাড়াইলাম, -3 এর সাথে 5 বাড়াইলে 2, 2 এর সাথে 5 বাড়লে 7, 7 এর সাথে 5 বাড়লে 12, 12 এর সাথে 5 বাড়লে 17। আর পিছনে গেলে কমে যাবে, শেষ। -3 এর থেকে 5 কমে গেলে -8। ঠিক আছে? ওকে, এই অঙ্কটা করো, এই অঙ্কটা করো। প্রশ্ন হলো কে এর মান, কে এর কোন মানের জন্য, মানে কে এর মান বাইক করতে বলছে। প্রথম কথা হলো কে এর মান বাইক করতে বলছে। বলছে কে এর কোন মানের জন্য 5k - 3, এটা হচ্ছে প্রথম পদ, যোগ আছে, যোগ মানে ধারা, k + 2 এটা হচ্ছে দ্বিতীয় পদ, 3k - 11 এটা হচ্ছে তৃতীয় পদ, একটা সমান্তর ধারা বলে দিছে। বলে দিছে এটা একটা কি হবে? সমান্তর ধারা হবে। সো আমরা জানি সমান্তর ধারা মানে কি বলতো? সমান্তর ধারা মানে কি? সমান্তর ধারা মানে হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যা পাবো, আর 3 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করলে সেম জিনিস পাবো। মানে পার্থক্য সব সময় সেম হয়। তাহলে এটাই হচ্ছে সমান্তর পদের কন্ডিশন। ওকে, কে মান বলে দিছে ওরা, 3 বলছে। পারফেক্ট, পারফেক্ট। ফারজানা, নিজে করার চেষ্টা করতে হবে বাবা, আমি তো করে দিবই, কোনো সমস্যা নাই। তাহলে সমান্তর মানে হচ্ছে বিয়োগফল সমান। এই যে এখানে যে দেখাইছি না, এই যে এইটা দেখো, ডি, ডি সমান। ডি কেমনে বের করবো? দুই ভাবে। 2 নাম্বার থেকে প্রথমটা বিয়োগ দিবা, অথবা 3 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ দিবে। এগুলো সব সমান হয়, এগুলো সব সমান হয়। তাহলে 2 নাম্বার থেকে প্রথমটা বিয়োগ দিলে যা পাবো, 3 থেকে 2 বিয়োগ করলে সেম জিনিস পাবো। বুঝতে পারছো? এটাই হচ্ছে কন্ডিশন। তাহলে দেখো 2 নাম্বার থেকে প্রথমটা বিয়োগ দাও, এই যে 2 নাম্বার থেকে প্রথমটা বিয়োগ। তাহলে 2 নাম্বার হলো এখানে কি বলতো? k + 2, সেখান থেকে প্রথমটা বিয়োগ দাও। প্রথমটা কত? 5k - 3 = এবার 3 থেকে 2 বিয়োগ দাও। এটা কি? এটা হলো সমান্তর ধারা শর্ত, সমান্তর ধারা হওয়ার শর্ত। এই যে এটা হচ্ছে শর্ত মতে, শর্ত মতে মানে সমান্তর ধারা হওয়ার শর্ত। তাহলে 3 নাম্বার পদ হলো 3k - 11, আর 2 নাম্বার পদ হলো k + 2, এটা হচ্ছে 2 নাম্বার পদ। ঠিক আছে? আচ্ছা, এখন হিসাব করো, শেষ। হিসাব করলে আমরা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে k + 2 -5k - -3, এটা হচ্ছে 3k - 11 - k - 2। তাহলে এখানে দেখো k আর -5k মিলে হয়ে যাবে -4k, 2 আর 3 যোগ করলে হবে 5। এখানে দেখো 3k - k হয়ে যাবে 2k, -11 - 2 হয়ে যাবে -13। এবার এই -4কে ডান পাশে নিয়ে যাও, -13কে বাম পাশে নিয়ে আসো। তাহলে -13 এই পাশে আসলে হয়ে যাবে +13, আর -4k ওই পাশে চলে গেলে হবে +4k।
তাহলে আমি এই পাশে পাচ্ছি 5 আর 13 যোগ করলে 18, আর 2 আর 4 যোগ করলে 6কে উভয় পক্ষকে 6 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে 6 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 3 6 18। এই হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ হয়ে গেছে। পারফেক্ট পারফেক্ট। ও আল্লাহ, অনেক অ্যাডভান্স মানুষজন আছে, ওরা বাকিগুলোও করে ফেলছে। যে ধারাটা সাধারণ অন্তর কত হবে, সাধারণ পথ কত হবে, ধারাটা সাধারণ অন্তর কত হবে, সাধারণ পথ কত হবে। সো সাধারণ পথ সাধারণ অন্তর বাইক করার জন্য আমরা যেটা করলাম সেটা হলো, এখন আমরা এই কে মান 3 এখানে বসায় দিব, এই জায়গায় বসায় দিব, তখন আমরা ধারাটা পেয়ে যাব। যে অতএব ধারাটা কি হবে সেটা পেয়ে যাব। কে মান কত বসাবো, 3 বসাবো। মনোযোগ দাও, এই কে মান 3 এখানে বসাও, এখানে বসাও, প্রথমটাতে বসাও, এই প্রথমটাতে বসাও। তাহলে 3 5 15, 15 থেকে 3 গেলে 12। তাহলে প্রথম পদ পাচ্ছি আমি 12, যোগ কে মান 3 এখানে বসাও, 2 নাম্বারটাতে বসাও, 2 নাম্বারটাতে বসাও। তাহলে 3 যোগ 2 কত আসে, 5। এবার কে মান 3 এখানে বসাও, তাহলে 3 3 9, 9 থেকে 11 বিয়োগ করলে -2, -2। এরপরে মাইনাস হবে, তারপর ডট ডট দিয়ে দিবা। এই হচ্ছে ধারা, আমরা ধারাটা পেয়ে গেলাম। সো আমাদের ধারাটা হবে এইটা, এইটাই হবে আমাদের এই ধারা। আমরা কি করলাম, কে এর মানটা বসায় দিলাম। আচ্ছা, বসানোর পর এখন বলো সাধারণ অন্তর, সাধারণ অন্তর কত হবে। তাহলে এখন আমরা বের করব হচ্ছে সাধারণ অন্তর। তাহলে অতএব সাধারণ অন্তর, এটা বাইক করা সহজ। তাহলে সাধারণ অন্তর, ঠিক আছে, এটা হচ্ছে ডি। সাধারণ অন্তর আবার বললো না কমন হার্ট, ওগুলা না, এটা হচ্ছে কমন ডিফারেন্স। ঠিক আছে, সাধারণ অন্তর কেমনে বাইক করব, 2 নাম্বারটা মাইনাস প্রথমটা, তাহলে 5 থেকে 12 বিয়োগ করব, 2 - 1, তাহলে আসে -7। তাহলে সাধারণ অন্তর পেয়ে গেলাম -7। হয়ে গেছে। এবার বলো সাধারণ পদ। আমরা জানি সাধারণ পদ মানে কি, সাধারণ পদ মানে হলো n তম পদ। সাধারণ পদ মানেই হচ্ছে n তম পদ। তাহলে এবং সাধারণ পদ বা n তম পদ, সাধারণ পদ মানেই হচ্ছে n তম পদ। তাহলে n তম পদের সূত্র কি, সূত্র হচ্ছে an = কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার মানগুলা বসাও। a মানে কত, a মানে হচ্ছে প্রথমটা, এই যে এটা হচ্ছে a, এটা হচ্ছে a 12, n মাইনাস 1 আর ডি কত পাইছি, এই যে ডি পাইছি -7, এই যে ডি পাইছি কত, -7। ওকে, ধারাটা বুঝো নাই, সিম্পল তো বাবা। এই যে কে মান 3 এখানে বসায় দিছি, এই যে এই জায়গায় বসায় দিছি, এই জায়গায় বসায় দিছি, ধারা পেয়ে গেছি। শেষ, এখানে বসায় দাও কে মান 3, কারণ এটাই তো সমান্তর ধারা, বলেই তো দিছি এটা একটা সমান্তর ধারা। তাহলে মান বসালে তো এখান থেকে ধারা পেয়ে যাব। ঠিক আছে, ওকে, কত আসে এটা, আসে হচ্ছে 12 -7n -7 তাহলে 12 আর 7 যোগ করলে 19 -7n। তাহলে আমাদের n তম পদ বা সাধারণ পদ আসতেছে 19 -7n। ঠিক আছে, ওকে। সামি বলছে এত পড়ে কি হবে, একদিন তো মরেই যাব। কথা সত্য, কিন্তু তুমি যেদিন মরবা সেদিন তুমি কিভাবে মরতে চাও সেটা একটা ব্যাপার। তুমি ধরো এমন ভাবে মরলা যে রাস্তার পাশে, ঠিক আছে, কেউ তোমায় চিনে না, রাস্তার পাশে তুমি ময়লার মধ্যে পড়ে আছো, ওইখানে তুমি মরলা। ঠিক আছে, আরেকটা হলো যে তুমি মরলা একদম ভিআইপি একটা হসপিটালের মধ্যে, ভালো একটা পরিবেশে, চারপাশে তোমার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করতেছে। সো সেটাও কিন্তু একটা মরণ। হ্যাঁ,
সো মরণটা কেমন হবে সেটাও কিন্তু নির্ভর করবে তোমার পড়ালেখার উপর, তুমি জীবনে কি করতে পারছো সেটার উপর। বুঝতে পারছো, তাই না? সো এটাও কিন্তু একটা ব্যাপার, চিন্তার ব্যাপার। হ্যাঁ, -7 এন্ড +19 লেখা যাবে, লেখা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, আগে ক্লাস না করলে তো এগুলো বোঝা টাফ হয়ে যাবে বাবা, আগে ক্লাস করে আসতে হবে, ঠিক আছে? লাভ দিয়ে না আসলে তো সমস্যা। ওকে, আসো এবার আমি তোমাদের মতো একটা দুষ্ট মানুষের গল্প শোনাবো। সো তোমাদের মতো দুষ্ট একজন মানুষ ছিল, তার নাম হলো এটা। এই নামটা উচ্চারণ করো তো দেখি, নামটা উচ্চারণ করো, নামটা উচ্চারণ করো। নাম উচ্চারণ করো দেখি। কার্ল ফ্রেডরিক, এটা হচ্ছে ফ্রেডরিক গাউস, এটা হচ্ছে গাউস, কার্ল ফ্রেডরিক গাউস। সো উনাকে গাউস বলে ডাকে সবাই, গাউস, কার্ল ফ্রেডরিক গাউস, ঠিক আছে? সো এটা বানান যদি আমরা লিখে দিই তাহলে হবে কার্ল ফ্রেডরিক গাউস, কার্ল ফ্রেডরিক গাউস, ঠিক আছে? দুষ্ট একটা মানুষ ছিল। সো উনার ছোটবেলার গল্প। সো উনি টিচার যখন ক্লাসে অঙ্ক করাইতো উনি সব অঙ্ক পারতো। উনি তখন খুব বাচ্চা, তো টিচার পড়াচ্ছে 1+1 কত, উনি কইতো স্যার এগুলো 2 হয়। টিচার বলতেছে 2+2 কত, উনি বলতো 4 হয়। সো উনি সবাই আগে অ্যান্সার দিয়ে ফেলতো। সো টিচার মহা বিরক্ত হয়ে গেল, এই তুমি এত যোগ পারো, তাহলে একটা যোগ করো তো দেখি। উনি বলছে কি স্যার, কি যোগ করব? বলো যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করে যোগফলটা আমাকে বলে ফেলো। 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা যোগ করবা। 1 এর সাথে 2 যোগ করবা, 2 এর সাথে 3 যোগ করবা, 3 এর সাথে 4 যোগ করবা, 4 এর সাথে 5 যোগ করবা, 5 এর সাথে 6 যোগ করবা, 6 এর সাথে 7 যোগ করবা, এভাবে যোগ করতে 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 100 পর্যন্ত যাবা। তাহলে বলছে 1 থেকে 100 এই পুরাটার যে যোগফল, এই যোগফলটা কত হবে, এই যোগফলটা কত হবে, ঠিক আছে? ওকে, তাহলে এই যে যোগফল, এই যোগফলটা কত হবে? বলছে তুমি এটা যোগ করো তো দেখি। যোগ করে এটা উনাকে করতে দিয়ে স্যার বোর্ডে ঘুরছে, ঘুরার সাথে সাথে উনি এটা অ্যান্সারও বলে দিছে। 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে, 1 থেকে একটা মানুষ যদি 1 থেকে 100 পর্যন্ত যোগ করে, যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এভাবে আমি 100 পর্যন্ত যোগ করলাম, তাহলে এটা অ্যান্সার আসবে 50-50, তাহলে 5050। এটা হলো অ্যান্সার। 1 থেকে 100 পর্যন্ত যোগফল হলো 5050, 50-50। এই যে তাসিন অ্যান্সার বলে দিছে, হ্যাঁ মুহাইমিনুল অ্যান্সার বলে দিছে। এন্ড উনি কিভাবে বাইক করলো, স্যারও অবাক যে তুমি এত তাড়াতাড়ি কিভাবে চিন্তা করলা। তাহলে উনি কিভাবে বের করছে আসলে আমরা সেটা একটু দেখি, কিন্তু আমরা 1 থেকে 100 পর্যন্ত নিয়ে দেখব না, আমরা 1 থেকে 10 পর্যন্ত নিয়ে চিন্তা করব। যে 1 থেকে 10 আমাকে যদি কেউ যোগ করতে বলে, তাহলে আমরা কিভাবে দ্রুত যোগ করব। 1 থেকে 10 এটা যদি আমরা যোগ করতে বলে কিভাবে দ্রুত যোগ করব, দেখো শিখো। বলা হলো উনি যেটা করছে, তোমাকে যখন এরকম যোগ করতে বলবে, তুমি প্রথমটা আর লাস্টেরটা যোগ করো, দেখো কত আসে। তাহলে আমি 1 এর সাথে 10 যোগ করলাম, তাহলে 1 এর সাথে 10 যোগ করলে কত আসে বাবা বলো তো? 11 আসে। তাহলে 1 এর সাথে 10 যোগ করলে আমি পাচ্ছি 11, প্রথমটা আর লাস্টেরটা। এবার আমি 2 নাম্বারটা আর শেষের থেকে 2 নাম্বারটা যোগ করলাম, তার মানে এই 2 নাম্বারটার সাথে শেষের থেকে 2 নাম্বারটা যোগ করলাম, তার মানে 2 এর সাথে 9 যোগ করলাম। এখন বলো 2 এর সাথে 9 যোগ করলে কত আসবে? বাবা তোমরা বলবা যে ভাইয়া 2 এর সাথে 9 যোগ করলে এটাও 11 আসবে, 11 আসবে সেম। এখন যদি সেম ভাবে আমি 3 নাম্বারটা আর লাস্টের থেকে 3 নাম্বারটা যোগ করি, এখান প্রথম থেকে 3 নাম্বার, লাস্টের থেকে 3 নাম্বার, তখন দেখো 3 আর 8 যোগ করলে কত আসবে? সেম 11 আসবে। তাহলে একই ভাবে আমি যদি এখন 4 নাম্বার আর শেষের থেকে 4 নাম্বার যোগ করি, তাহলে 4 আর 7 যোগ করলে কত আসবে ভাইয়া? এইটাও 11 আসবে। আমি যদি লাস্টেরটা 5 নাম্বার আর লাস্টে থেকে 5 নাম্বার এই দুটো যোগ করি,
তখন এইটাও কত আসবে, যে 5 আর 6 যোগ করলে কত আসে দেখো তো, এইটা যোগ করলে এটা 11 আসবে। তার মানে এটা একটা অদ্ভুত জিনিস হয়ে গেল যে প্রথম থেকে আর লাস্টের থেকে যোগ করলে সেম সংখ্যা আসে। এখন তোমাকে বের করতে হবে এরকম সংখ্যা কতগুলা পাওয়া যায়। তার মানে এটা আসলে জোড়া হচ্ছে, জোড়া, এটা একটা পেয়ার হচ্ছে। তাহলে প্রথমটার সাথে লাস্টেরটা এক জোড়া, এই যে এক জোড়া, এখানে এই যে একটা জোড়া, 2 নাম্বার আর লাস্টের থেকে 2 নাম্বার, এটা আরেকটা জোড়া, 3 নাম্বার লাস্টের থেকে 3 নাম্বার, এটা আরেকটা জোড়া, এই যে আরেক জোড়া, 4 নাম্বার লাস্টের থেকে 4 নাম্বার, এটা আরেক জোড়া, 5 নাম্বার লাস্টের থেকে 5 নাম্বার, এটা আরেকটা জোড়া। মোট সংখ্যা ছিল কত পর্যন্ত? 10 পর্যন্ত। 10 অর্ধেক কত? 5। তাহলে তুমি যখন দুইটা দুইটা করে নিবা, জোড়া বানাবা, তখন দেখো তোমার 5টা জোড়া হইছে, 5টা জোড়া হইছে। আর প্রত্যেকটা জোড়ার মান কত? 11। তার মানে আমরা 5টা জোড়া পাইছি, প্রতি জোড়ার মান 11। তাহলে 5 11 কত? 5 11 55। এই হচ্ছে আমাদের যোগফল। তাহলে এই হলো টেকনিক। গাউস সাহেব এই টেকনিকটা অ্যাপ্লাই করছে, গাউস সাহেব এই টেকনিকটা অ্যাপ্লাই করছে। উনি প্রথমটার সাথে লাস্টেরটা যোগ করছে এবং উনি চিন্তা করছে কতগুলা জোড়া হবে, কতগুলা জোড়া হবে, তারপর সেই জোড়া দিয়ে গুণ দিয়ে দিছে, শেষ। আবার বলি, প্রথমটার সাথে লাস্টেরটা যোগ করলে 11 হয়। এরকম কতগুলা জোড়া বানানো যাবে? আছে কয়টা? 10টা। তাহলে জোড়া বানানো যাবে 5টা, অর্ধেক 5টা জোড়া হবে। তাহলে প্রতিটা জোড়ার ভ্যালু কত? 11। এরকম 5টা 11 আসবে, 5 11 55। বুঝতে পারছি? তাহলে এখন যদি আমাকে 1 থেকে 100 পর্যন্ত বাইক করতে বলে, এই যে 1 থেকে 100, এই যে 1 থেকে 100 যোগ করতে বলে, তাহলে উনি যেটা করছে, এই যে উনি এটা করছে, উনি প্রথমটার সাথে লাস্টেরটা যোগ করছে। তাহলে এবার তুমি চিন্তা করো, প্রথমটার সাথে আমি যদি লাস্টেরটা যোগ করি, তাহলে 1 আর 100 যোগ করলে কত পাবো? 101 পাবো। ভাইয়া 2 নাম্বারটার সাথে লাস্টের থেকে 2 নাম্বার, 2 আর 99, 2 আর 99 যোগ করলেও 101। 3 নাম্বার আর লাস্টের থেকে 3 নাম্বার, এই যে এই দুইটা যোগ করলেও কত দেখো? 101। তার মানে প্রথম আর লাস্টে যোগ করলে সবসময় 101 হবে। এখন আমাকে দেখতে হবে কতগুলা জোড়া পাওয়া গেছে। যেহেতু 100 আছে, তার মানে জোড়া পাওয়া যাবে অর্ধেক। যেহেতু 100 আছে, তাহলে জোড়া পাওয়া যাবে কি? অর্ধেক। তাহলে এই হচ্ছে যোগফল, 101 ইন্টু 50, কারণ 50 জোড়া পাওয়া যাবে, তাই না? 100টা সংখ্যা দিয়ে তুমি 50টা জোড়া বানাইতে পারবা, এটা দিয়ে গুণ করলেই ওই 50 50 আসে। তাহলে এই ছিল গাউসের অ্যান্সার, 50 50। বুঝতে পারছ? তাহলে একটু চিন্তা করো তো, 1 থেকে 1000 পর্যন্ত যদি যোগ করি, 100 না 1000, অ্যান্সার বলো তো দেখি। 1 থেকে 1000, হ্যাঁ 1 থেকে 1000, অ্যান্সার বলো। একদম সিম্পল, এইটা পড়ছো। 1 থেকে 1000, অ্যান্সার বলো। 1 থেকে 1000। বিজয় হইলে এই টেকনিক খাটবে না, বিজয় হইলে আমাদের হিসাব করে বাইক করতে হবে, ঠিক আছে? 1 থেকে 1000, অনেকে অ্যান্সার বলতেছো 500 500। 1 থেকে 1000, তাহলে বলো 1 থেকে 1000 হিসাব করলে আমাদের প্রথমটা আর লাস্টেরটা যোগফল কত আসবে? 1 থেকে 1000, তাহলে 1 2 3 ডট 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 998 999 আর হলো 1000। তাহলে আমরা যদি এখানে প্রথমটার সাথে লাস্টেরটা যোগ করি, প্রথমটার সাথে লাস্টেরটা যোগ করি, তাহলে 1 এর সাথে 1000 যোগ করলে কত পাবো? 1001 পাবো। তাহলে এরকম জোড়া বানাইতে পারবো কয়টা? 1000টা সংখ্যা আছে, তাহলে অর্ধেক হবে। জোড়া মানে অর্ধেক, তাহলে 1000টার অর্ধেক পাবো, 1000টার অর্ধেক পাবো। তাহলে 1000 ইন্টু কত আসে? তাহলে 1001 আর 1000 অর্ধেক হলো 500। তাহলে এটা গুণ দিয়ে ফেলো, শেষ। এই যে হয়ে গেছে 1001 ইন্টু 500, তাহলে 500 500 500 500। এটা হচ্ছে আমাদের 1 থেকে 1000 এর যোগফল।
বুঝতে পারছি? ওকে, এখন যদি দেখো, এখন যদি এই 1000 না হয়ে আমি একটু টেকনিক করলাম, এই 1000 এর জায়গায় আমি n দিলাম, n 1000 জায়গায় আমি n দিলাম, n n মানে যে কোনো সংখ্যা n দিলাম, তাহলে কাহিনীটা কি হচ্ছে দেখো, ওই 1000 এর সাথে 1 যোগ হয়, 1000 এর সাথে 1 যোগ হয়। তাহলে আমার যদি এখানে 1000 না থেকে n থাকতো, তাহলে এই 1001 এটার জায়গায় কি বসতো, এটার জায়গায় বসতো n প্লাস 1, তাই না? ওখানে কি ছিল, 1000 সাথে 1 যোগ হইতো, এখন n এর সাথে 1 যোগ হবে, n প্লাস 1। আর এটার সাথে কি গুণ হইতো, ওই 1000 ডিভাইড বাই 2, 1000 জায়গায় n থাকলে হবে n বাই 2, 1000 জায়গায় n থাকলে হবে কি n বাই 2। তাহলে এইখান থেকেই আমরা আসলে সূত্রটা পেয়ে যাই, সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। সো এটাই হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র। 1 থেকে শুরু করে যে কোনো সংখ্যা বাইর করার জন্য এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রের সাহায্যে তুমি যে কোনো সংখ্যা বাইর করতে পারবা, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। ওই যে এক যোগ হবে n প্লাস 1 আর অর্ধেক হবে n বাই 2, তাই না? এই যে জোড়া, এই যে দেখো, মিলায় দেখো, মিলায় দেখো, ঠিক আছে, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। ওকে, এখন যদি তাহলে কেউ তোমাকে বলে যে ভাইয়া আমরা 1 থেকে শুরু করে 2 3 ডট 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 ডট, ধরেন আমি 27 পর্যন্ত যোগফল বাইক করতে চাই, 27 বিজোড় সংখ্যা দিলাম 27, কোনো সমস্যা নাই, এই সূত্রে বসায় দিবা। ওই লাস্টে যেটা আছে, যেটা লাস্টে আছে এটাকে তুমি n ধরবা, এই যে 27 এটাকে কি ধরবো, এটাকে n ধরবো, n ধরে সূত্রে বসায় দিব, শেষ। 1 যোগ করব, অর্ধেক করব, তাহলে আমাদের সমষ্টি পেয়ে যাব। তাহলে এখান থেকে আমাদের সমষ্টি হবে, সমষ্টি মানে যোগফল, এই সবগুলা যোগ করলে যোগফল হবে n, n মানে কত, n মানে হলো 27, আর এখানে n প্লাস 1 হবে, 27 এর সাথে 1 যোগ হবে, তাহলে 27 প্লাস 1 ডিভাইডেড বাই 2। বুঝতে পারছি? সিম্পল। ওকে, না 1 থেকে শুরু না হয়ে 2 থেকে শুরু হলে অন্য সূত্র, সেটা একটু পরে আসবে। তাহলে এখান থেকে যা পাবা সেটাই অ্যান্সার, ঠিক আছে? 378, অনেকে বলছো 378, সিম্পল, দেখছো? সো এই সূত্রটা বেসিক কই থেকে আসছে, এই সূত্রটা বেসিক আসছে কার্ল ফ্রেডরিক গাউস থেকে। বুঝতে পারছো? কার্ল ফ্রেডরিক গাউস। সো কার্ল ফ্রেডরিক গাউস, উনার ছোটবেলার গল্প থেকে আমরা একটা সূত্র পেয়ে যাই, প্রথমটার সাথে লাস্টেরটা যোগ করে অর্ধেক দিয়ে গুণ। তাহলে যে প্রথমটার সাথে লাস্টেরটা যোগ করব, 1 আর 10 যোগ করলে 11, এবার 10 এ অর্ধেক কত, 5, 5 দিয়ে গুণ, তাহলে 11 এর সাথে 5 দিয়ে গুণ। একইভাবে 1 এর সাথে 100 যোগ করলে 101, অর্ধেক দিয়ে গুণ, 100 বাই 2 50 দিয়ে গুণ। তাহলে একইভাবে 1 থেকে 1000 যোগ করলে 1001, অর্ধেক দিয়ে গুণ, ঠিক আছে? ওকে, সো ওই সূত্রটাই এই যে এইটা, এই সূত্রটাই এইটা। সো এখানে প্রমাণ দেখাই দিছি, সো প্রমাণের থেকে আমরা হাতে কলমে শিখে ফেলছি, তাই না? এই যে n, n প্লাস 1 ডিভাইড বাই 2, n ধরতে হবে কোনটাকে, লাস্টেরটাকে, কিন্তু অবশ্যই কোনটা দিয়ে শুরু করতে হবে, অবশ্যই n সংখ্যক স্বাভাবিক সংখ্যা হইতে হবে, অস্বাভাবিক হওয়া যাবে না। আর অবশ্যই প্রথমে 1 থেকে শুরু হইতে হবে, 1 থেকে শুরু না হইলে এই সূত্র কাজ করবে না। আর লাস্টেরটাকে তুমি n ধরবা, লাস্টেরটাকে n ধরবা, 1 থেকে শুরু হইতে হবে, লাস্টেরটাকে n ধরবা। তাহলে এটাই হচ্ছে সমষ্টির সূত্র। এখানে ভাইয়া s দিয়ে কি বুঝায়, তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া s দিয়ে কি বুঝায়। সো মনে রাখো s দিয়ে বুঝায় হলো সমষ্টি, s দিয়ে বুঝায় হচ্ছে সমষ্টি। বুঝতে পারছি? সমষ্টি মানে যোগফল, যোগফল বুঝায়, ঠিক আছে? পানিবাদ। ওকে, এখন 1 থেকে যদি শুরু না হয় তাহলে সেক্ষেত্রে সূত্রটা আলাদা। ওকে, আচ্ছা, একক কাজ, এই দেখছো আমাদের বইতে কিছু একক কাজ আছে, বলছে গাউসের সূত্র ব্যবহার করে প্রথম 50টা সংখ্যার সমষ্টি করে ফেলো, করে ফেলো প্রথম 50টা। তাহলে প্রথম 50 মানে 1 থেকে শুরু হবে, 1 2 3 ডট 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 48
49 50, এই যে 50 পর্যন্ত যোগফল বাইক করতে বলছে, সমষ্টি বাইক করতে বলছে। তাহলে আমরা যদি এখন সমষ্টি বাইক করতে চাই তাহলে আমাদের সূত্র বসায় দিলেই হবে, অথবা গাউসের সূত্র দিয়ে করলেও হয়। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমটা 1 আর লাস্টেরটা কত, লাস্টেরটা হচ্ছে 50, লাস্টেরটা কি বলো 50। তাহলে আমাদের সমষ্টি কত আসবে বাবা, সমষ্টি আসবে 50, 50-এর সাথে 1 যোগ, আর এটা অর্ধেক, তাই না? বলছিলাম না 1 যোগ হবে অর্ধেক হবে। ওই যে 1-এর সাথে 50 যোগ করলে 51, আর 50টা অর্ধেক জোড়া হবে, 25টা জোড়া হবে। তাহলে এটা হিসাব করো কত আসে, 1275। জোস, 1275। সবাই অ্যান্সার বলে ফেলছে 1275, ঠিক আছে কি না? পারফেক্ট, দেখছো সিম্পল। কি ধরবো, ওই লাস্টেরটাকে এন ধরবো, লাস্টেরটা হবে এন, এন ধরে সূত্রে বসায় দিব। কোন সূত্র, এই যে সূত্রটা n n+1 ডিভাইড বাই 2, দ্যাটস ইট। কিন্তু শুরু হইতে হবে কই থেকে, 1 থেকে শুরু হইতে হবে, 1 থেকে শুরু হইতে হবে, যে 1 থেকে শুরু হইছে, তার মানে ঠিক আছে, সূত্র বসাইলে অ্যান্সার পাওয়া যাবে। ওকে, এখন যদি 1 থেকে শুরু না হয় তাহলে সেক্ষেত্রে সূত্র হইলো এটা, যে 1 থেকে শুরু হয় নাই, তাহলে সেক্ষেত্রে সমষ্টি সূত্র হলো এইটা, এবং এইটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, সমষ্টি সূত্র হলো এইটা, ঠিক আছে? 1 থেকে শুরু হয় নাই, সমষ্টি সূত্র। ওকে, কিভাবে এই সূত্রটা পাওয়া যায় সেটা আমি লিখে দিচ্ছি, এটা তোমরা পিডিএফ থেকে তোমরা নিজ দায়িত্বে দেখে নিবা। এই প্রমাণটা আমি দেখাচ্ছি না, এটা তোমরা নিজ দায়িত্বে দেখে নিবা, ঠিক আছে বাবা? ওকে, তাহলে এই সূত্রটা লেখো জাস্ট। এটা যে কোনো জায়গা থেকে শুরু হলে এই সূত্রটা কাজ করবে। আগেরটা তো 1 থেকে শুরু হলে কাজ করতো, আর এটা 1 না, এটা মাঝখান থেকে শুরু হলেও এই সূত্র কাজ করবে। সূত্র হচ্ছে n/2, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টোয়াইস এ, এ জিনিসটা কি, প্রথম পদ। এগুলো আমরা জানি, এগুলো আমরা জানি যে এ হচ্ছে আমাদের প্রথম পদ, এ হচ্ছে প্রথম পদ। আর ডি বলতে কি বোঝায় সেটাও জানি, ডি হচ্ছে সাধারণ অন্তর, ডি হচ্ছে আমাদের সাধারণ অন্তর। সাধারণ অন্তর বের করবো কিভাবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। সাধারণ অন্তর বাইর করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, আর এন হচ্ছে পদ সংখ্যা, মানে কয়টা পদের যোগফল বাইর করতে বলছে, বুঝতে পারছ? ওকে, পিডিএফ এ দেখলে যদি সমস্যা হয়, কেন সমস্যা হইবে, সব লিখে দিছি তো বাবা, মাথা খাটাইতে হবে, শুনো, ঠিক আছে? সব যদি ভাইয়া মুখে তুলি খাওয়ায় দিই, তাহলে পরীক্ষা হলেও তুমি কেউ না কেউ মুখে তুলে খাওয়ায় দেওয়ার জন্য ওয়েট করবা, এবং তখন তুমি তোমার ফ্রেন্ডকে গুতা দিবা। তুমি বলতে পারছো ভাই আমাদের তো পরীক্ষা নাই। হ্যাঁ, কে বলছে পরীক্ষা নাই, ঘোষণা তো দিয়ে দিছে, ক্লাস 10-এ যখন উঠবা তখন কিন্তু ঠিকই এসএসসি পরীক্ষা হবে। তুমি বলতে পারছো ভাইয়া এসএসসি পরীক্ষা তো 10ম শ্রেণীর সিলেবাসে হবে, 9ম শ্রেণীর সিলেবাসে তো এসএসসি পরীক্ষা হবে না। কে বলছে? 10ম শ্রেণীতে যে চ্যাপ্টারগুলো থাকবে, 9ম শ্রেণী বেসিক যদি না থাকে ওই চ্যাপ্টারগুলো পারা যাবে না। এবং তোমরা বুঝতে পারতেছো এগুলো সব লিঙ্ক আপ, 8-এ যা পড়ছো অনেক কিছু এখন লাগতেছে, আবার 9-এ যা পড়বা অনেক কিছু 10-এ লাগবে, কাজে লাগবে। সো 9-এ যদি তুমি ভালো মতো না পড়ো, 10-এ গিয়ে আটকায় যাবা, 10-এ এসএসসি পরীক্ষায় হাঁ করে থাকবা, যে আরেকজন আমাকে বুঝাই দিবে, লিখে দিবে, তখন আমি খাতায় লিখবো, ঠিক আছে? তাহলে তো সমস্যা। ওকে, পিডিএফ দেখা যায় না, কেন দেখা যাবে না? সবাই অ্যাপে যাবা, অ্যাপে গিয়ে যে ক্লাসটা যেখানে থাকে তার নিচে দেখবা ক্লাস নোট সেকশন আছে, সেখানে ক্লিক করলে পিডিএফ চলে আসবে, ঠিক আছে? অ্যাপের মধ্যে পিডিএফটা থাকবে। ওকে, স্যার কি আমার ফিটের উপর তাল ফালাইতে পারবেন? কেন পারবো না? তুই যেদিন দুষ্টুমি করবি সেদিন তোর ফিটের উপর আমি তাল ফালাবো, ফাজিল। একজন বলছে আমার নাম নাকি এনামুল ইসলাম গাউস, এদিকে এদিকে, তোর ফিটের উপর আমি তাল ফালায় তোকে করবো বেহুশ। আমার নাম নাকি গাউস, তোকে বানাবো বেহুশ, এদিকে ফাজিল কোথাকার। ওকে, সবার কমেন্ট দেখা যায় এরকম, শোনো এরকম বোকা মার্কা প্রশ্ন করো না, দুইটা বোকা মার্কা প্রশ্ন করো না। একটা স্যার আমার নামটা একটু বলেন, ফাজিল কোথাকার, কেন তোমার নাম বলতে হবে কেন? একটা বলে স্যার আমার কমেন্ট কি দেখা যায়? না, দেখা যায় না।
উড়ে যায়, পড়া যায়, লেখা যায়, খালি দেখা যায় না। দুষ্ট কোথাকার, মনোযোগ দেওয়া পড়ালেখায়। সো সূত্রটা লেখছো কি না খাতায়? এই যে দেখছো বোকা, লেখে নাই, না লিখে তখন কথা শুনতেছে। সূত্রটা লেখো, এই সূত্রটা লেখো, ওই সূত্রের পাশে ওগুলা লেখো, কোনটাকে কি বলে সূত্রটা লেখো। সমষ্টি সূত্র, এটা হচ্ছে যে সমান্তর ধারার সমষ্টি সূত্র। উপরে লিখে দিছি সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র। খাতায় লেখো সবাই, খাতায় লেখো বাবা, খাতায় লেখো, লেখো, নাহলে ফিটে তাল ফালাবে এখন ফাজিল। সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র, সূত্র হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a। a মানে কি? প্রথম পদ, মানে প্রথমে যেটা দেওয়া থাকবে। n-1, n কি? n হচ্ছে পদ সংখ্যা, কয়টা পদ সেটা বাইক করতে বলবে। আর d হচ্ছে সাধারণ অন্তর, অন্তর বাইক করবে কেমনে? দ্বিতীয়টা মাইনাস প্রথমটা। ঠিক আছে, ওকে, হইছে বাবা, হইছে। লেখছো কিনা? হ্যাঁ, ও বলছে লেখছি, জোস, লেখছি। হ্যাঁ, জোড় বিজয় এখানে ডাজ নট ম্যাটার। এই সূত্রে জোড় নাকি বিজোড় নাকি কতগুলো আছে সমস্যা নাই, এটা সবার জন্য কাজ করবে। আর আগেরটাও সবার জন্য কাজ করতো, এই যে এটা, কিন্তু এখানে কন্ডিশন হলো 1 থেকে শুরু হইতে হবে। এই সূত্রটার কন্ডিশন হলো 1 থেকে শুরু হইতে হবে, এক এক করে বাড়বে। 1 থেকে শুরু হইতে হবে, এক এক করে বাড়বে। এই যে দুইটা কন্ডিশন ছিল, এখানে দুইটা কন্ডিশন ছিল। একটা হলো 1 থেকে শুরু হবে আর সব সময় এক এক করে বাড়বে। দেখো +1 এক বাড়ছে, এক করে বৃদ্ধি পাবে, এক এক করে বৃদ্ধি পাবে। এই যে এক এক করে বৃদ্ধি পাবে, এক এক করে বৃদ্ধি পাবে, আর 1 থেকে শুরু হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন তুমি যদি বলো যে ভাইয়া ওই সূত্র দিয়ে এই অঙ্ক করা যাবে, হ্যাঁ যাবে, ওই সূত্র দিয়েও এই অঙ্ক করা যাবে। তার মানে এই পরের সূত্রটা দিয়ে, এই সূত্রটা দিয়ে তুমি আগের অঙ্কটাও করে ফেলতে পারবা। ঠিক আছে, একই অ্যান্সার আসবে, করে দেখো তো, একই অ্যান্সার আসবে। ওকে, আসো আসো, এবার আসো আমরা করে ফেলি। প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়ো। আলভি বলছে ওর নাকি কমেন্ট পড়ি না। তুমি যদি কমেন্টে এটাই লেখো যে আমার কমেন্ট পড়েন না, তাহলে কি পড়বো আমি? হ্যাঁ বলো, দুষ্ট থেকে। তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের মাধ্যমে প্রতিষ্ঠান প্রদানের সাথে কথা বলে তোমাদের এলাকায় বৃক্ষরোপণের জন্য 5 বছর মেয়াদি একটি পরিকল্পনা গ্রহণ করতে পারো। 5 বছর মেয়াদি একটা পরিকল্পনা নিলা। পরিকল্পনাটি এমন হতে পারে যে প্রথম মাসে 10টা ফলস গাছের চারা রোপণ করলা। তাহলে প্রথম মাসে তুমি গাছ লাগাইলা, 10টা গাছ লাগাবা। এরপর পরবর্তী প্রতি মাসে, তাহলে এরপর প্রতি মাসে আগের মাসের চেয়ে, তাহলে পরবর্তী প্রতি মাসে আগের মাসের চেয়ে 5টি করে বেশি রোপণ করবা। তার মানে এই যে দেখো আমি বক্স করে দিছি, প্রথম মাসে তুমি লাগাবা 10টা গাছ, দ্বিতীয় মাসে তুমি 5টা বেশি লাগাবা, তাহলে কত করে বাড়লো? এই যে 5 বাড়লো। কত বাড়লো? 5 বাড়লো, 15টা গাছ। তৃতীয় মাসে তুমি গাছ লাগাবা কয়টা? আরো 5 বাড়বে, আরো 5 বাড়বে, তাহলে 20টা গাছ। এখন বলো চতুর্থ মাসে গাছ লাগবে কয়টা? চতুর্থ মাসে গাছ লাগবে 5 বাড়বে 25, পঞ্চম মাসে 5 বাড়বে 30, ষষ্ঠ মাসে 5 বাড়বে 35, 40, 45, এরকম করে বাড়তে থাকবে। প্রতি মাসে তুমি এরকম করে বাড়াইতে থাকলা। একবার পরিকল্পনা করে দেখো তো 5 বছরে, মোট 5 বছরে কতগুলা গাছ রোপণ করতে পারবা। তাহলে এই 5 বছরে মোট কতগুলা গাছ। এখন মোট মানে কি? আমরা জানি মোট মানে হলো যোগ করা। তাহলে এই যে তুমি গাছগুলা লাগাচ্ছ, এই সবগুলা যোগ করতে হবে, কিন্তু কয় বছরের জন্য? 5 বছর। এখন এখানে হিসাব করতেছি কি হিসেবে? মাস হিসেবে, মাস। এখানে হিসাব করতেছি মাস হিসেবে। তাহলে এখন বলো 5 বছরে কয় মাস বাবা? 5 বছরে কয় মাস? হ্যাঁ, 5 বছরে 5 × 12 মাস করে, 5 × 12 60 মাস। এই যে 60, তাহলে এই 60 মাসে মোট কতগুলা
গাছ লাগাইতে পারবো। এই যোগফল বাইক করতে বলছে। মোট, মোট মানে সমষ্টি নির্ণয় করতে বলছে। মোট মানে হচ্ছে সমষ্টি, তাহলে আমাকে এখানে সমষ্টি বের করতে হবে। সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে যোগফল বাইক করতে হবে। সো যোগফলের সূত্র তো আমরা জানি, শেষ। যোগফলের সূত্র আমরা জানি, এই যে সূত্র, এই যে সূত্র, শেষ। যোগফলের সূত্র আমরা জানি, শেষ, বসায় দিব। তাহলে আমাকে সমষ্টি বের করতে বলছে, তো আমি সমষ্টি সূত্র বসায় দিব। সমষ্টিকে এসএন বলা হয়। এসএন কেন? সমষ্টি ইংলিশ হচ্ছে সাম, সাম মানে যোগফল, এজন্য এস বলা হয়। এন সংখ্যক পদের সমষ্টি। ওকে, সমষ্টির সূত্র কি বাবা? সমষ্টির সূত্র হচ্ছে n/2 টুয়াইস a n-1 ইন্টু ডি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এখানে কোনটা দিয়ে কি বোঝায় সেটা আমরা আগে একটু লিখে ফেলি। তাহলে এখন বলো, এই জায়গাতে a কত হবে, d কত হবে, n কত হবে? হ্যাঁ বলো, ফার্স্টে আগে বলো, এ বলো, এ বলো, কমেন্ট করো, কমেন্ট করো। হ্যাঁ কমেন্ট করো। না, অ্যান্সার কমেন্ট করতে বলি নাই। এ কত হবে? এ, এ হচ্ছে প্রথম পদ। এ বলো, এ বলো, আমি যেটা বলবো সেটা কমেন্ট করো, উল্টাপাল্টা কমেন্ট করো না। এ বলো। এই যে 10, 10, পারফেক্ট, পারফেক্ট। এবার ডি বলো, ডি বলো। এ হলো 10, এই যে প্রথম গাছের সংখ্যা, প্রথম মাসে তুমি কয়টা লাগাইছো, প্রথম মাসে কতগুলা লাগাইছো সেটা হচ্ছে এ। এবার ডি বলো। হ্যাঁ 5, এই যে পারফেক্ট, পারফেক্ট। ডি হইলো কয়টা করে বৃদ্ধি পাইছে, তার মানে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, তার মানে হলো 5। তাহলে ডি হচ্ছে 5, এ হচ্ছে 10, এন হচ্ছে মোট কত মাস, মোট কত মাস, এই যে 60 মাস, এটা হচ্ছে এন। তাহলে এন হচ্ছে 60 মাস, এই যে এন এর মান কত, 60। শেষ। এবার ভ্যালুগুলো বসায় দাও, অ্যান্সার ভ্যালু বসায় দাও। তাহলে 60/2 এন এর মান 2 ইন্টু এ হচ্ছে 10 যোগ এন এর মান হচ্ছে 60 -1 ডি হচ্ছে 5। ওকে, এবার হিসাব করো। 60/2 মানে হচ্ছে 30, 10 দুগুণে 20, 60 থেকে 1 গেলে 59 ইন্টু 5। এখন এটা হিসাব করো কত আসে। ঠিক আছে, শেষ অ্যান্সার। এই যে এক একজন এক একটা উল্টাপাল্টা অ্যান্সার বলতেছো। 59 ইন্টু 5, তাহলে আমাদের এখানে আসে 30, 20 প্লাস 295। এখন 295 সাথে 20 যোগ করো, তাহলে 295 যোগ 20 315। এই 315 সাথে এখন 30 গুণ করো, ইন্টু 30, তার মানে 9450টি গাছ রোপণ করা হবে। তাহলে কতগুলা গাছ পাইলাম বাবা? অনেকগুলা, 9450টা গাছ মোট। তাহলে এই 5 বছরে তোমরা যদি প্রথম মাসে 10টা গাছ লাগাও, তারপর 5টা করে গাছ বাড়াও, তাহলে 5 বছরে মোট 9450টা গাছ লাগানো যাবে। অনেক গাছ, তাই না? লাগানো উচিত। গাছ লাগাবা, নিজের জন্মদিনে একটা করে গাছ লাগাবা, ঠিক আছে? অথবা আব্বা আম্মুকে বলবা গাছ লাগাইতে। গ্রামের বাড়িতে অনেক জায়গা থাকে, ওখানে গাছ লাগাইলেই হয়। ঠিক আছে, গাছ কিন্তু একটা সম্পদ, ইনভেস্টমেন্ট। পড়ছো না সেদিন, বিনিয়োগ। গাছ কিন্তু একটা বিনিয়োগ। তুমি ভার্সিটি পাস করতে করতে গাছটা অনেক দাম হয়ে যাবে, অথচ গাছের চারার দাম কিন্তু বেশি না, 100 টাকা 200 টাকা। ঠিক আছে, সো 100-200 টাকায় গাছ লাগাইলে তুমি ধরো 5-10 বছর পরে ওই গাছ বিক্রি করতে পারবা 10,000-20,000 টাকায়। আর কাঠের গাছ হলে তো আরো বেশি দাম হবে। তাহলে চিন্তা করো, মাত্র 100 টাকা 10 বছরে 10,000-20,000 টাকা হয়ে যাবে। বুঝতে পারছো? সো গাছ লাগাবা। হ্যাঁ, সো 9450টা গাছ। বুঝতে পারছি? সিম্পল। যেটা দেওয়া থাকবে সেখান থেকে এই ভ্যালুগুলা বাইক করবা, সূত্রে বসায় দিবা, সমষ্টি পেয়ে যাবা। সমষ্টি মানে হলো মোট সংখ্যাটা পেয়ে যাবা। ওকে, আরেকটা কাজ, এটা জোড়ায় করতে বলছে, কিন্তু এখন জোড়ায় জোড়ায় করার টাইম নেই, আমরা একক হিসেবে করব। তাহলে এই কাজটা আমরা এখন একক কাজ হিসেবে করব। একক কাজ মানে নিজে নিজে করবা, একলা একলা করব। যে বলে না যে যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। এখন একলা একলা বসে আসো মোবাইল হাতে নিয়ে বা ল্যাপটপ বা পিসি হাতে নিয়ে, এই জন্য আমি একলা একলা করবো। ঠিক আছে, রাফিদা বলছে ওর বাসায় নাকি 40টা গাছ আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, আরো বেশি গাছ লাগাইতে হবে।
ওকে 10,000 টাকায় গাছ লাগাইছে, ভালো। গাছ লাগাবে, এটা একটা ইনভেস্টমেন্ট, তাই না? এটা তোমায় এখন বুঝতে হবে, অল্প টাকা বিনিময়ে কয়েক বছর এটা অনেক টাকা হয়ে যায়, ঠিক আছে? ওকে আসো, ধরো প্রথমে বলছে ধরো তুমি চাকরি পাইছো, বাহ বাহ কি সুন্দর। ধরো তুমি চাকরি পাইছো, তুমি তোমার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করছো, এই যে শুরু হয়ে গেছে টাকা জমানো। তাহলে প্রথম মাসে আমি 1200 টাকা সঞ্চয় করলাম, তাহলে প্রথম মাসে আমার সঞ্চয় হলো 1200 টাকা, এটা প্রথম মাসে। এবং পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করবা, তার মানে 100 টাকা করে বাড়বে প্রতি মাসে। তাহলে প্রথম মাসে 1200 হইলে পরের মাসে কত হবে বলো? 100 টাকা বাড়বে, 1300। তারপরের মাসে কি হবে? 100 টাকা বাড়বে, 1400। তারপরের মাসে কি হবে? 100 টাকা বাড়বে, 1500। ডট 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 এভাবে বাড়তেই থাকবে। তাহলে প্রতি মাসে কত করে বাড়তেছে বাবা? 100 করে বাড়তেছে, প্রতি মাসে 100 করে বাড়তেছে, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে কত ছিল ভাইয়া? প্রথমে ছিল 1200, এটাই হচ্ছে আমাদের এ মানে প্রথম পদ। কত করে বাড়লো? এটাই হচ্ছে ডি, 100 করে বাড়ছে, এটাই হচ্ছে ডি। তাহলে এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি, ঠিক আছে? পাইছি না বাবা? বাহ, লক্ষ্মী ছেলে পেলে, ওরা অ্যান্সারও বলে দিছে, অসাধারণ অসাধারণ। প্রথম প্রশ্ন, 20তম মাসে, 20 নাম্বার মাস, তাহলে এটা হলো এন এর মান বলে দিছে, এন এর মান কত টাকা সঞ্চয় করবে? মোট জিজ্ঞেস করে নাই, মোট হইল সমষ্টি সূত্র, এটা হচ্ছে এনতম পদের সূত্র। তাহলে 20তম মাস মানে এন এর মান বলে দিছে 20, তাহলে 20তম মাসে কত টাকা সঞ্চয় করবে সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা জানি 20তম মাসের সূত্র কি? তার মানে 20তম মাস মানে এনতমের সূত্র, 20তম মাসে সঞ্চয়, সেটা সূত্র হবে a প্লাস n-1 ইন্টু ডি। ওই যে পদের সূত্র, সমষ্টি না। তোমাকে যদি জিজ্ঞেস করতো যে মোট কত টাকা জমাইতে পারবা, তাহলে সমষ্টি সূত্র হইতো, এটা জাস্ট পদের সূত্র। ভ্যালু বসায় দাও, এ হচ্ছে আমাদের 1200 টাকা, এন হচ্ছে 20 নাম্বার মাস, আর ডি হচ্ছে প্রতি মাসে 100 করে বাড়বে, প্রতি মাসে 100 করে বাড়বে। ওকে, তাহলে এখানে হচ্ছে 1200, এখানে 20 থেকে 1 গেলে 19, আর 100 দিয়ে গুণ করলে আমাদের এখানে হচ্ছে 1900। তাহলে 1900 আর 1200, 2000, 3000, 3100। তাহলে কত টাকা পাবো? 3100। তাহলে 20তম মাসে আমার 3100 টাকা জমবে। হ্যাঁ না, তোমরা মোট যোগ করে ফেলছো কেন? 43,000, ও বলছে 43,000, না ওটা মোট যোগ করে ফেলছো, তো মোট বাইক করতে বলে নাই, বলছে 20 নাম্বার মাসে কত টাকা জমাবা। 20 নাম্বার মাসে আমার 3100 টাকা জমবে, 3100 টাকা জমাবো ওই মাসেরটা। এখন যদি বলতো যে প্রথম 20 মাসে মোট কত টাকা, তাহলে এটা হলো সমষ্টি, মোট কত টাকা, এইটা হইলো এখন সমষ্টি। মোট মানেই হলো সমষ্টি সূত্র, বুঝতে পারছো? তখন হবে এই সূত্র, এই যে এটা হবে তখন, ঠিক আছে? সমষ্টি সূত্র। ওকে, এখন তুমি মানগুলা বসায় দাও যে প্রথম 20 মাসে মোট কত টাকা জমাইলাম। তাহলে আমরা যদি এন এর জায়গায় বসাবো হলো 20, আর টোয়াইস এ হলো প্রথম মাসে কত টাকা জমাইছিলাম? 1200 টাকা, আর মাস হলো 20টা, আর প্রতি মাসে 100 করে জমছে, মানে 100 করে বাড়ছে, বুঝতে পারছো? তাহলে মোট মানে হলো সমষ্টি, তাহলে এখানে 10 থাকে, 12 দুগুণে 2400, এখানে 19, আর 100 গুণ করলে 1900। তাহলে 1900 আর 10 গুণ করলে এটা কত? 2000, 4300। তার মানে এখন আসে 43,000, এই যে
তাহলে মোট 43,000 টাকা জমবে প্রথম 20 মাসে মোট। তাহলে দুইটা পার্থক্য খেয়াল করো, এই যে দেখছো প্রশ্নে মারপ্যাচ আছে, প্রশ্নে কিন্তু মারপ্যাচ আছে। তোমাকে যখন বলবে 20তম মাসে কত টাকা জমছে, তার মানে 20 নাম্বার মাসে কত টাকা, ওই মাসে কয় টাকা, তাহলে ওই মাসেরটা হিসাব করলে এই সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর যদি বলে যে মোট কত টাকা, তখন সমষ্টি সূত্র, মোট হইলে সমষ্টি সূত্র। সো প্রশ্ন ভালো করে পড়তে হবে, নইলে আউলায় ফেলবা, বুঝতে পারছো? ওকে, লাস্ট এটা করো দেখি। কত বছরে, এবার বলছে কত বছর লাগবে যদি তুমি ওই 20 বছর না, এবার হিসাব করতে হবে কত বছর লাগবে যদি তুমি মোট 1,06,200 টাকা জমাইতে চাই। আমি যদি মোট 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 মানে কি, এই যে দেখো মোট, মোট মানে কি, মোট মানে সমষ্টি, মোট মানে কি সমষ্টি, তাহলে মোট মানে হচ্ছে সমষ্টি। তার মানে এটা বুঝে গেলাম, এটা সমষ্টি সূত্র দিয়ে করতে হবে। আমি বুঝে গেলাম মোট মানে হলো সমষ্টি, তার মানে আমাকে সমষ্টি সূত্র দিয়ে করতে হবে। কিন্তু এখন কি বের করতে বলছে, বলছে কত বছর লাগবে, তাই না আমাকে এন এর মান বের করতে বলছে, এন এর মান বের করতে বলছে যে মোট কত বছর লাগবে যদি আমি এই টাকাটা জমাইতে চাই, এই টাকা জমাইতে চাই, ঠিক আছে? তাহলে সমষ্টি সূত্র আমরা জানি n/2 টুয়াইস a n মাইনাস 1 ইন্টু ডি। সো আমরা ভ্যালুটা বসায় দিই। সো মোট সমষ্টিটা আমাকে বলে দিছে 1,06,200, এন এর মানটা বাইক করতে হবে টুয়াইস এ হচ্ছে আমার 1200, আর এখানে থাকে হচ্ছে n মাইনাস 1 ইন্টু ডি হলো কত বলতো 100। ওকে, এই পাশে 2 দিয়ে এখানে গুণ দাও, 2 দিয়ে গুণ দাও, ঠিক আছে? 2 দিয়ে গুণ দিছি, তাহলে এখানে থাকে n, আর এখানে 1200 দুগুণে এটা হলো 2400, আর এখানে 100 দিয়ে গুণ দাও, তাহলে হবে 100n মাইনাস 100। হিসাব দেখছো, এখন হিসাব কিন্তু বড় হচ্ছে, তাহলে 2,12,400 n দিয়ে গুণ দিয়ে ফেলো, তাহলে এখানে হচ্ছে 2400n। আচ্ছা, n দিয়ে গুণ দেওয়ার আগে আমরা এখান থেকে হিসাব করি, n ব্র্যাকেটেরটা হিসাব করি, 2400 থেকে 100 গেলে হচ্ছে 2300, আর এখানে থাকে হচ্ছে 100n। ওকে, এবার n দিয়ে গুণ দাও, তাহলে 2,12,400 n দিয়ে গুণ দিলে হচ্ছে 2300n, আর এখানে হবে 100n স্কয়ার, 2300n, তারপর কি হবে বলো 100n স্কয়ার। হিসাব নিকাশ বাবা। ওকে, তাহলে এখন যদি আমি হিসাব করি, তখন তুমি দেখো তো এই লাস্টের লাইনে পড়ে, তাহলে 2,12,400, আর সব ওই পাশে নিয়ে যাই। ও না না, সবাইকে 100 দিয়ে ভাগ দাও, 100 দিয়ে ভাগ যাবে, 100 দিয়ে ভাগ করলে 2টা করে শূন্য কমে যাবে, 100 দিয়ে ভাগ দাও সব জায়গায়, 100 দিয়ে ভাগ দাও, 2টা করে শূন্য কমবে, তাহলে 100 দিয়ে ভাগ করলে এখানে থাকে 23n, 100 দিয়ে ভাগ করলে এখানে থাকে শুধু n স্কয়ার। তাহলে এবার সবগুলো এক পাশে নিয়ে যাও, n স্কয়ার 23n মাইনাস 2124। ওকে, এখন এটা ক্যালকুলেটরে বসায় দিতে পারো, অথবা তুমি মিলে টার্ম করতে পারো, কিন্তু মিলে টার্ম করতে গেলে অনেক টাইম লাগবে। সো ক্যালকুলেটরে বসায় দাও। কিভাবে এগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যায় সেটা ভাইয়া শিখাইছি কোথায় বলো তো? সেটা ভাইয়া শিখাইছি হচ্ছে ইউটিউবে। সো তোমরা ইউটিউবে যাবা, ইউটিউবে সার্চ দিবা হচ্ছে শিখো, শিখো লিখে সার্চ দিবে, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এই শিখো লিখে সার্চ দিলে ইউটিউবের মধ্যে এই শিখো চ্যানেলে যাবা, এই শিখো চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবা হচ্ছে ক্যালকুলেটর হ্যাকস। বুঝতে পারছি? ক্যালকুলেটর হ্যাকস, তাহলে ওইখানে ভাইয়া শিখাইছি যে ক্যালকুলেটর দিয়ে কিভাবে এই জিনিসগুলো হিসাব করা যায়, বুঝতে পারছো? সো এই যে এগুলো ওইখানে শিখানো আছে। সো এই ক্যালকুলেটর হ্যাকস এই সিরিজটা দেখে ফেলবা, সেখানে তোমার যেই ক্যালকুলেটরই হোক না কেন সেটা দিয়ে তুমি কিভাবে এই ইকুয়েশনগুলো সমাধান করবা এই সব কিছু শিখানো আছে, বুঝতে পারছো? সো এটা অবশ্যই শিখে নিবা বাবা ওইখান থেকে।
তাহলে এই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা হিসাব করলে আমরা মান পেয়ে যাচ্ছি। আমরা n এর মান পাচ্ছি হচ্ছে একটা হলো 36 আর আরেকটা মান পাচ্ছি হচ্ছে -59, দুইটা মান পাচ্ছি। ঠিক আছে, এখন দুইটা মান দিয়ে তো আমার লাভ নাই, দুইটা মান দিয়ে আমার লাভ নাই। কেন? কারণ একটা নেগেটিভ, আমরা নেগেটিভ মান গ্রহণ করতে পারবো না। সো নেগেটিভ মান বাদ, নেগেটিভ মান নেওয়া যাবে না, কারণ বছরের সংখ্যা নেগেটিভ হয় না। আচ্ছা, এখন এখানে n দিয়ে আসলে কি বুঝাইছে এটা তোমাকে আগে বুঝতে হবে যে ভাইয়া এখানে n দিয়ে আসলে কি বোঝানো হয়েছে। n দিয়ে বোঝানো হয়েছে মাসের সংখ্যা। এটা হলো 36 মাস লাগবে। এখন বলো 36 মাসে কত বছর? 36 মাসে কত বছর? কারণ আমার প্রশ্নে কিন্তু মাস চাই নাই, আমার প্রশ্নে বছর চাইছে, কিন্তু পুরো অঙ্কটা মাসের অঙ্ক। এই যে প্রথম মাস, তারপর প্রতি মাসে পূর্ববর্তী মাসের তুলনায়, তার মানে এটা পুরো অঙ্কটা হলো মাসে হিসাব। তাহলে আমার যে অ্যান্সারটা পাবো সেটা আমি মাসে পাবো, কিন্তু আমার প্রশ্নটা হলো বছরে চাইছে। তাহলে আমি পাইছি যেটা, এটা মাসে হিসাব পাইছি আমি। 36 মাসে এত টাকা জমবে, 1 লাখ টাকা জমবে হচ্ছে 36 মাসে। তাহলে বলো এই 36 মাসকে বছরে নিলে কত হবে? তাহলে 36 মাসকে বছরে নিলে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে 36 মাস ইজ ইকুয়াল টু 3 × 36। তাহলে 3 বছর, 3 বছরে 1,06,200 টাকা সঞ্চয় করতে পারবে। তার মানে 3 বছর লাগবে। বুঝতে পারছো? হ্যাঁ, 3 বছর বলছো অনেকে। পারফেক্ট, পারফেক্ট। সো এই যে এই হিসাবটা এখান থেকে n এর মান কেমনে বাইক করলাম, এটা অবশ্যই অবশ্যই তোমরা ইউটিউবে যাবা, শিখর চ্যানেলে যাবা, সেখানে ক্যালকুলেটর হ্যাক সিরিজ আছে, সেখান থেকে তুমি দেখে নিবা। বুঝতে পারছো? তাহলে তুমি ক্যালকুলেটর হ্যাকস ওই যে দেখছে তামিম বলছে আমি ক্যালকুলেটর হ্যাকস দেখছি, আমার নাম বলেন, কিছু এলে নাম বলতে হবে। কেন? ফাজিল, এদিকে এদিকে এদিকে, তো পিঠে তাল ফালাই, এদিকে আসো না, আসে 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 আসে, তাল ফালাই, ফাজিল কোথাকার। ওকে, 100 দিয়ে ভাগ করলাম কেন? ছোট করার জন্য, হিসাবটা ছোট করার জন্য 100 দিয়ে ভাগ করছি। বুঝতে পারছো? না ভয় কিছু নেই, মুছে দি নাই, এই যে আগেরটা আছে, আগেরটাও আছে, পরেরটাও আছে। ঠিক আছে, ওকে। সো বুঝতে পারছি, হিসাব নিকাশ বুঝতে পারছি। যখন তোমাকে মোট হিসাব করতে বলবে, মোট, এই মোট হিসাব করতে বললে সমষ্টি সূত্র, মোট কথাটা হিসাব করতে বললেই সমষ্টি সূত্র, মোট। ঠিক আছে, আর তোমাকে যদি মোট বাইক করতে না বলে, যে মোট বাইক করতে বললে সমষ্টি, কততম মাস, তম, তম হিসাব করলে n তম সূত্র, এই যে a + n - 1d। ঠিক আছে, বুঝতে পারছি বাবা? সো তোমাদের এই দুইটা SW থাকলো, সবাই স্ক্রিনশট নাও। এই দুইটা SW অবশ্যই অবশ্যই করবা। বুঝতে পারছো? তোমরা অবশ্যই SW গুলো করবা, এবং আমাদের যে প্র্যাকটিস এক্সাম দেওয়া হয় অ্যাপের মধ্যে, সেই প্র্যাকটিস এক্সামগুলো অবশ্যই দিবা। আর তোমার স্কুলে ক্লাসে গিয়ে অবশ্যই শিখোর কথা বলবা, শিখো থেকে যে জিনিসগুলো শিখলা। যেমন আমরা আজকে গাউসের ইতিহাস শিখলাম, যে ও যে একটা দুষ্ট ছেলে ছিল, সো কিন্তু যে আবার অঙ্ক পারতো, মুখে মুখে অঙ্ক করে ফেলতে পারতো। সো যে টেকনিকটা শিখলাম, যে প্রথমটার সাথে লাস্টেরটা যোগ করে জোড়া বানায় ফেলে, তাহলে যে প্রথমটা লাস্টেরটা যোগ করে জোড়া বানাবে, এই টেকনিকগুলো কিন্তু অবশ্যই তুমি তোমার বন্ধুদের শিখাই দিবা। ঠিক আছে, এবং কই থেকে শিখছো, শিখো থেকে শিখছো, এটা অবশ্যই বলবা। ঠিক আছে, সো সবাই স্ক্রিনশট নাও, এবং আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই শিখবো জিতবো গ্রুপে জানাই দিবা। আর হোমওয়ার্ক অবশ্যই তোমাদের পেইড গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, ওকে, পেইড গ্রুপে পোস্ট করবা অবশ্যই। ওকে, সো মনে রাখো, এটা একটু মনে রাখো, সেলফ বিলিফ অ্যান্ড হার্ড ওয়ার্ক। সেলফ বিলিফ মানে হলো আত্মবিশ্বাস, সেলফ বিলিফ মানে হচ্ছে আত্মবিশ্বাস। তাহলে তোমার বিশ্বাস থাকতে হবে যে আমি পারবো, আমি বুয়েটে পড়তে পারবো, আমি মেডিকেলে পড়তে পারবো, আমি ডাক্তার হইতে পারবো, আমি ইঞ্জিনিয়ার হইতে পারবো, আমি পাইলট হইতে পারবো, আমি যা চাই আমি তা হইতে পারবো। এই যে আত্মবিশ্বাস, এইটা থাকতে হবে। আর হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করতে হবে। যদি তোমার মধ্যে এই দুইটা জিনিস থাকে, সেলফ বিলিফ এবং হার্ড ওয়ার্ক, উইল অলওয়েজ আর্ন ইউ সাকসেস। এই দুইটা জিনিস তোমাকে অলওয়েজ,
সর্বদা তোমাকে সাকসেসফুল বানাবে, সফল বানাবে। ঠিক আছে, তাহলে কয়টা জিনিস থাকতে হবে বাবা? দুইটা জিনিস থাকতে হবে। একটা হলো আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি পারবো, আমাকে দিয়ে হবে, এই আত্মবিশ্বাসটা থাকতে হবে। সেই সাথে তোমাকে কঠোর পরিশ্রমী হইতে হবে। ঠিক আছে, কঠোর পরিশ্রম করতে হবে। এই কঠোর পরিশ্রম হইলে দেন তোমার কি আসবে বলো তো? সাকসেস আসবেই আসবে, মাস্ট। সাকসেসফুল তুমি হবাই হবা। বুঝতে পারছি বাবা, এটা কোনো মিস হবে না। ওকে, আজকের লেকচার এই পর্যন্ত। যাদের আগের লেকচারগুলো মিস হয়েছে তবে অবশ্যই অবশ্যই আগের লেকচারগুলো দেখে আসবা। আগের লেকচারগুলো না দেখে আসলে পরের লেকচারগুলোতে ঝামেলা হবে। বুঝতে পারছো? ওকে, নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারের বাকি অংশটা দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হোমওয়ার্ক করে অবশ্যই অবশ্যই গ্রুপে জমা দিবা। আর আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা শিখবো জিতবো গ্রুপে জানায় দিব। আর গাউসের সূত্রটা অবশ্যই, বা গাউসের যে কাহিনীটা বললাম, এটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করব। ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।